সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম মেকানিক্স। আর মেকানিক্স থেকে আজকে আমরা যে প্রশ্নটা করব, প্রশ্নে কি বলছে দেখো, একটি বস্তু কণা মিউ এক্স ডিভাইডেড বাই এ বলের আকর্ষণে এ বিস্তার বিশিষ্ট সরল ছন্দিত গতিতে আছে। যদি একটি ক্ষুদ্র বিশৃঙ্খলিত বল ভি এক্স কিউব ডিভাইডেড বাই এ কিউব প্রয়োগ করাতে বিস্তার অপরিবর্তিত থাকে, তবে দেখাও যে দোলনকাল 1-3v ডিভাইড বাই 8 মিউ ইস টু 1 অনুপাতে কমে যাবে। অর্থাৎ প্রশ্নটা খুবই সিম্পল, যদিও দেখতে একটু অন্যরকম, এতদিন যে প্রশ্নগুলো করছি তাদের সাথে যায় না, তবে প্রশ্নটা খুবই সিম্পল। জাস্ট বলছে কি, এই মিউ এক্স বাই এ বলের আকর্ষণে একটা কণা সরল ছন্দিত গতিতে আছে যার বিস্তার হচ্ছে এ। তোমরা নিশ্চয়ই জানো যে যে বস্তুগুলো সরল ছন্দিত গতিতে থাকবে তাদের একটা বিস্তার থাকবে। আর বিস্তার মানে কি? বিস্তার মানে হচ্ছে ওই কণাটার সর্বোচ্চ সরণ, অর্থাৎ কণাটা যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে সর্বোচ্চ যত দূরে যেতে পারে, সাম্য অবস্থা থেকে যত দূরে সর্বোচ্চ যেতে পারে সেটাকে বিস্তার বলা হয়। ওকে, তো প্রশ্নে বলছে এই বলের আকর্ষণে, তো আমি একটু চিত্রে দেখানোর চেষ্টা করি। ধরো এই হচ্ছে বলটা, যেখানে আমি ও লিখলাম, এই ও বিন্দুতে এই মিউ এক্স বাই এ আকর্ষণ বলটা কাজ করতেছে। অর্থাৎ এই বিন্দুটা মিউ এক্স বাই এ আকর্ষণের মাধ্যমে একটা কণাকে সরল ছন্দিত গতিতে রাখছে, আর ওই কণাটা সর্বোচ্চ এ পরিমাণ দূরত্বে গেছে। অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ছোট হাতের এ, মানে ওই কণাটা সর্বোচ্চ এ পরিমাণ দূরত্বে যেতে পারে। এদিকে এই পরিমাণ দূরত্বে যেতে পারে, এদিকেও এই পরিমাণ দূরত্বে যেতে পারে। সর্বোচ্চ যতটুকু সরণ হয়, ধরো কণাটা এখানে সাম্য অবস্থায় থাকে, এই সাম্য অবস্থা থেকে মানে যে জায়গায় থেকে যে জায়গাটা তাদেরকে আকর্ষণ করতেছে, কণাটা সেখানে সাম্য অবস্থায় থাকা উচিত। তাহলে সাম্য অবস্থা থেকে সে সর্বোচ্চ যে কোনো একদিকে, সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সে সর্বোচ্চ যত দূরে যেতে পারে সেটাকেই বলা হয় বিস্তার। তাহলে কণাটা এই ও বিন্দুতে যে আকর্ষণ বলটা কাজ করতেছে, সেই আকর্ষণ বলের কারণে কণাটা সর্বোচ্চ যে দূরত্বে যাচ্ছে সেটা হচ্ছে এ দূরত্ব, এবং এ হচ্ছে বিস্তার। আর এই বিস্তারে সে সরল ছন্দিত গতিতে আছে। এখন আমরা করব কি, এই সরল ছন্দিত গতিতে থাকা কণাটার উপরে এই বলটা প্রয়োগ করে দিব। আর এই বলটা হচ্ছে বিশৃঙ্খলিত বল। বিশৃঙ্খলিত বল মানে হচ্ছে যে বলটা এই কণাটার এই স্বাভাবিক দোলনকে কিছু একটা সমস্যা সৃষ্টি করবে। অর্থাৎ ধরো কণাটা এভাবে পেন্ডুলামের মতো দুলতেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, একদম সুশৃঙ্খলভাবে যাচ্ছে আসতেছে। সেখানে আমি এই বলটা তার উপরে প্রয়োগ করব, অর্থাৎ তাকে ধরো একটু করে ধাক্কা দিয়ে দেবো। ওকে, আর এই পরিমাণ বলে তাকে আঙুল দিয়ে একটু করে ধাক্কা দিয়ে দেবো। তাহলে একটু করে যদি আমি ধাক্কা দিয়ে দিই, তাহলে ওই বস্তুটার মধ্যে যে দোলনকালটা আছে, ওই বস্তুটা যে দুলতেছে তার মধ্যে একটা চেঞ্জ আসবে, একটা দেখার মতো চেঞ্জ আসবে। হয় তার বিস্তারটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। অর্থাৎ ধরো কণাটা এভাবে চলতেছে, ঠিক আছে, আমি তাকে এদিকে যখন যাতে আমি জোরে ধাক্কা দিয়ে দিছি, যদি আমি তাকে ধাক্কা দিয়ে দিই তাহলে সে আরও বেশি দূরত্বে যেতে পারবে, এবং এদিকে বেশি দূরত্বে যাওয়ার কারণে সেই দিকেও আরো একটু বেশি দূরত্বে আসবে। ওকে, আরেকটা ঘটনা ঘটতে পারে যে বিস্তার যেমন আছে তেমন থেকে যাবে, জাস্ট আমার বলটার কারণে কণাটা একটু আগে এভাবে ঘুরতেছিল, এখন সে এইভাবে ঘুরবে, আস্তে আস্তে ঘুরবে। অর্থাৎ একটু আগে সে অনেক দ্রুত আগের বিন্দুতে চলে আসতেছিল, আর এখন সে আস্তে আস্তে তার আগের বিন্দুতে আসবে। কি বললাম, আমি যদি বাইরে থেকে একটা বল প্রয়োগ করি, ওই বলকে বলা হচ্ছে বিশৃঙ্খলিত বল। অর্থাৎ সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে তার স্বাভাবিক যে দোলনকাল, স্বাভাবিক যে বিস্তার, সেই বিস্তার দোলনকালকে সে চেঞ্জ করে দিতে পারে। তো আমি এই বলটা তার উপরে প্রয়োগ করছি, এবং প্রশ্ন বলছে কি, এই বলটা প্রয়োগ করার কারণে বিস্তার অপরিবর্তিত থাকে। অর্থাৎ বিস্তার আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে। তো বিস্তার যদি আগে যেমন ছিল তেমন রয়ে যায়, তাহলে এই বল যে প্রয়োগ করছি তার প্রভাবটা দোলনকালের উপরে পড়বে। তার প্রভাবটা পড়বে দোলনকালের উপর। দোলনকাল কি? দোলনকাল হচ্ছে কণাটা যদি এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার এই জায়গায় আসতে যে টাইমটা লাগে সেই টাইমটা হচ্ছে দোলনকাল। তো ধরো কণাটা এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই জায়গায় এসে আবার এই জায়গায় যেতে এভাবে যাচ্ছিল, খুবই আস্তে আস্তে যাচ্ছিল। ওকে, খুবই আস্তে আস্তে যাচ্ছিল, অথবা ধরো একটু জোরে জোরে যাচ্ছিল, এভাবে জোরে জোরে যাচ্ছিল। আমি যখন এই বলটা তার উপরে প্রয়োগ করছি, প্রয়োগ করার আগে সে জোরে জোরে যাচ্ছিল, আমি যখন এই বলটা প্রয়োগ করছি তখন সে আস্তে আস্তে যাচ্ছে। বিস্তার কিন্তু ঠিকই আছে, সে সমান দূরত্বেই যাচ্ছে, আগে যত দূরত্বে যেত তত দূরত্বেই যাচ্ছে, কিন্তু স্লো হয়ে গেছে, একটু আস্তে আস্তে যাচ্ছে। ওকে, তো ওরা এটাই বলছে যে বিস্তার অপরিবর্তিত থাকে, তবে দেখাও যে দোলনকাল এত অনুপাতে কমে যাবে। অর্থাৎ বিস্তার অপরিবর্তিত থাকবে,
তো দোলনকাল কমে যাবে, দোলনকাল কমে যাবে। তো কমে যাওয়ার অনুপাতটা হচ্ছে এত। তো এই অনুপাতটা আসলে কি বের করব? এই অনুপাতটা হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে এই বলটা প্রয়োগ করার আগে দোলনকাল বের করতে হবে আমাদেরকে। এই বলটা প্রয়োগ করার আগে দোলনকাল বের করতে হবে, আর এই বলটা প্রয়োগ করার পরে দোলনকাল বের করতে হবে। এই দুই দোলনকালের মধ্যে কম্পেয়ার করতে হবে। যখন এই দুই দোলনকালের মধ্যে কম্পেয়ার করব তখন আমরা আনসারটা এটা পেয়ে যাব। অর্থাৎ আগে যে দোলনকাল আর পরের যে দোলনকাল, দুই দোলনকালের মধ্যে কম্পেয়ার করলে এই অনুপাতটা আমরা আনসার হিসেবে পাবো। ওকে, অর্থাৎ এতটুকু অনুপাতে সে কমে যাবে, আগের চেয়ে কমে যাবে, দোলনকালটা আগের চেয়ে কমে যাবে। ওকে, তো আশা করা যায় যে প্রশ্নটা বুঝছো। এবার এটার ম্যাথমেটিক্যাল ভ্যালুতে আমাদেরকে ঢুকতে হবে। আমরা এখানে সরাসরি গতি সমীকরণ নিয়ে কাজ করব এবং খুবই সহজ অঙ্ক, যদিও আমাদেরকে একটু কনসেপ্টে দিকে খেয়াল রাখতে হবে যে আসলে কনসেপ্টটা কি। এখানে খেয়াল রাখো, এখানে যে বলে সে আকর্ষণ করতেছে, যে বলের কারণে সে প্রভাবিত হচ্ছে, দোলন সৃষ্টি করতেছে, সেই বলটা হচ্ছে মিউ এক্স বাই এ। সেই বলটা হচ্ছে মিউ এক্স ডিভাইডেড বাই এ। আর আমি পরবর্তীতে যে বলটা তাকে দিছি, যে বল দিয়ে তাকে ডিস্টার্ব করতেছি, সেই বলটা তার উপরে এমন প্রভাব করতেছে যে কি দোলনকাল কমে যাচ্ছে, মানে সে স্লো চলতেছে। ওকে, তাহলে পরবর্তীতে যে বলটা আমি প্রয়োগ করছি সেই বলটা হচ্ছে ভি এক্স কিউব ডিভাইডেড বাই এ কিউব। এখানে ভিটা একটু বড় হাতের, ভিটা হচ্ছে বড় হাতের, খেয়াল করবা এই ভিটা হচ্ছে বড় হাতের। ওকে, তো এখন আমরা এই বস্তুটার উপরে যে বলটা প্রয়োগ করতেছি, এই বস্তুটার উপর যে বলটা প্রয়োগ করতেছি সেই বলটাকে আমি যদি এফ মনে করি, সেই বলটাকে যদি আমি এফ মনে করি, তাহলে এদের সাথে আমার একটা এম গুণ করতে হবে, একটা এম গুণ করতে হবে। কেন? কারণ এফ এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। তো এখানে কোথাও এম দেওয়া হয় না, মানে বস্তুর ভরের কথা এখানে কোথাও বলা হয় না, যে কারণে আমরা এখানে একটা ইকুয়েশনে এম অতিরিক্ত আনবো। এই বিষয়ে আমরা আগেও বলছি। আর এই যে অতিরিক্ত জিনিসটা সেটা এফ এর সাহায্যে হিসেব হবে, মানে ত্বরণের সাহায্যে হিসেব হবে। আর এখানে আমি একটা মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন কেন দিব? কারণ হচ্ছে এই বলের আকর্ষণে বস্তুটা কাজ করতেছে, আর এই বলটা বিশৃঙ্খলিত বল, এই বলটা তাকে ডিস্টার্ব করতেছে। ফলে আমরা ভুল বলছি, হ্যাঁ, এখানে একটা মাইনাস চিহ্ন দিব। এই বলটা তাকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, ফলে আমরা তাকে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি। কিন্তু এই বলটা দেওয়ার পরেও বস্তুর সরল সন্ধিত গতিতে কোনো চেঞ্জ আসে না, বস্তুর সরল সন্ধিত গতিতেই কিন্তু চলতেছে। ওকে, ফলে ওকে আমাকে নেগেটিভ দিতে হবে, আর সরল সন্ধিত গতির কারণে ওকেও আমাকে নেগেটিভ দিতে হবে, দুইজনকেই নেগেটিভ দিতে হবে। তাহলে কি বলছি? এই বলটাকেও নেগেটিভ দিতে হবে, কারণ এই বলটা আকর্ষণ করতেছে। অর্থাৎ যতই দূরত্ব কমে যাচ্ছে বস্তুর বেগ তত বেড়ে যাচ্ছে, সেই কারণে এখানে নেগেটিভ দিতে হবে, যেটা আমরা আগেও জানতাম। আর এই বলটা প্রয়োগ করার পরও দেখা গেল যে একই ঘটনাই ঘটতেছে, মানে এই বলটা যখন আমি প্রয়োগ করছি তখনও দেখা গেছে যে কি ঘটতেছে, মানে বস্তুর দূরত্ব যতই কমতেছে বেগ ততই বাড়তেছে, দূরত্ব যত বাড়তেছে বেগ তত কমতেছে, মানে একই ঘটনা ঘটতেছে। কারণ এই বলটা প্রয়োগ করার পরেও কিন্তু সে সরল সন্ধিতই থাকতেছে, যে কারণে আমরা দুইজনকেই নেগেটিভ অ্যাপ্লাই করব। আর এফ ইকুয়াল টু আমরা সমীকরণটাকে লিখতে পারবো এম দিয়ে লিখতে পারবো, কারণ এফ এর ভিতরে একটা এম আছে, ওই এমটা কিন্তু দূরত্বের উপর ডিপেন্ডেন্ট নয়, যে কারণে আমরা এফ ইকুয়াল টু সরাসরি এটা লিখে ফেলতে পারতেছি না। আমাদেরকে লিখতে হচ্ছে এফ ইকুয়াল টু একটা অতিরিক্ত এম অ্যাড করতে হচ্ছে, এমটা হচ্ছে বস্তুর ভর। ওকে, আর আমি চাইলে এখানে এই এফ যেটা সেটাকে আমরা এফ এই এম এফ লিখতে পারি, কারণ এফ ইকুয়াল টু এম এফ এটা আমরা জানি। এবং এরপরে আমরা উভয় পক্ষকে এই এম দ্বারা ভাগ করে এমটাকে তাড়িয়েও দিতে পারি, এবং এখান থেকে আমরা গতির সমীকরণ অ্যাপ্লাই করতে পারি, যে আমরা বলতে পারি যে এখানে গতির সমীকরণ হবে এত। অর্থাৎ আমরা সরাসরি এইভাবে বলবো যে বল প্রয়োগের পরে, অথবা এভাবে বলবো যে বিশৃঙ্খলিত বল প্রয়োগের পরে গতি সমীকরণ হবে। বিশৃঙ্খলিত বল প্রয়োগের পরে গতি সমীকরণ হবে এফ ইকুয়াল টু জাস্ট মাইনাস মিউ এক্স বাই এ মাইনাস ভি এক্স কিউব বাই এ কিউব। তাহলে এটা দুজনেই কেন মাইনাস? কারণ হচ্ছে আমি যখন এই বলের প্রভাবে যখন বস্তুটা আপ ডাউন করতেছে তখন আমরা জানি যে ওইটা নেগেটিভ বল দিতে হবে, কারণ হচ্ছে ওই ক্ষেত্রে বস্তুর মানে যতই কাছে চলে আসে গতি তত বেড়ে যায়, এগুলো আমরা আগের লেকচারে জানছি। এই বলটা প্রয়োগ করার পরও দেখা যাচ্ছে বস্তু যতই কাছে চলে আসে বেগ তত বেড়ে যায়, বস্তু যত দূরে চলে যায় বেগ তত কমে যায়, যে কারণে ওর আগেও আমরা নেগেটিভ দিব। আর আমরা ফাইনালি এটাকে এফ ইকুয়ালটা তো লিখতে পারি। আবার তোমরা দেখছো যে গত ক্লাসে আমরা শিখছিলাম যে এফকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার,
তাহলে আমরা সরাসরি এটাও লিখতে পারি যে বিশৃঙ্খলিত বল প্রয়োগের পরে গতি সমীকরণ হবে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স বাই এ মাইনাস ভি এক্স কিউব ডিভাইড বাই এ কিউব। এভাবেও আমরা চাইলে লিখতে পারি। ওকে, এখন দেখো এখানে যেহেতু এই একটা কণা ওকে আকর্ষণ করতেছে, তো আমরা এটাকে ইন্টিগ্রেশনের সাহায্যে সমাধান করতে পারি। কারণ হচ্ছে এই ধরনের অনেক অঙ্ক আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে সমাধান করেছি, এখানে কোনো ঝামেলার কিছুই নাই। এখানে শুরু কোথায় আছে, শেষ কোথায় আছে, এখানে আসলে কত হবে, এখানে আসলে কত হবে, সেটা সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা রাখতে পারি, যে কারণে আমরা এটাকে ইন্টিগ্রেশনের সাহায্যে সমাধান করব। তো এখন ইন্টিগ্রেশনের সাহায্যে যদি সমাধান করি, তাহলে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এটা এভাবে না লেখাটাই আমাদের জন্য বেটার হবে। আমরা এটাকে লিখব যে এফকে আমরা লিখব ডিভি বাই ডিটি, এফকে আমরা লিখব ডিভি বাই ডিটি। তো এই ডিভি বাই ডিটিকে আমি আবার এভাবে লিখতে পারবো যে ভিকে প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওই এক্সকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এবং এই এক্সকে টি এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমরা পাবো ভি ভি, আর এখানে বাকি থাকবে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এত। তাহলে আমরা বাম পাশের ইকুয়েশনটাকে শেষ পর্যন্ত আমরা লিখতে পারতেছি। এগুলো তোমরা নিজেরা করবো, আমি জাস্ট সংক্ষেপে করে দিচ্ছি। তাহলে আমি এখানে পাবো ভি ডিভি বাই ডিএক্স। এরপরের লাইনে আমরা করতে পারবো কি, এই ডিএক্সটাকে ওদিকে গুণ করে দিতে পারবো। ফলে আমরা বাম পাশে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে ভি ডিভি, ছোট হাতের ভি ডিভি, আর এখানে পাবো ডিএক্স। অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন করার জন্য গুছিয়ে আনছি সমীকরণটাকে জাস্ট। ওকে, তাহলে ভি ডিভি আর এখানে পাচ্ছি ডিএক্স। এই জিনিসটা তোমরা পারবা আমি আশা করব, কারণ এটা আমি অনেকবার করাইছি। আর এখান থেকে আমি চাইলে মাইনাসটা কমন নিয়ে নিতে পারি। তো মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে মাইনাস চলে যাবে বাইরে, আর এখানে যাবে প্লাস। এইটুকু ইকুয়েশন আমি একটু শর্টকাটে করছি, এগুলো তোমরা নিজেরা যতটুকু সুন্দর করে করতে পারো, যতটুকু লাইন লাগে ততটুকু লাইন তোমরা ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে বিশৃঙ্খলিত বল প্রয়োগের পরে গতি সমীকরণ হবে, যে লাইনটা লিখছে সেই লাইনটাকে আমরা মডারেট করে এই মডারেট ভার্সনে আনছি। এবার আমরা এটাকে আমাদের লজিক্যালি ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করতে গেলে আমরা দেখবো যে এখানে ভি এর সাপেক্ষে এক্সকে কম্পেয়ার করতে হবে, এক্স এর সাপেক্ষে ভিকে অথবা ভি এর সাপেক্ষে এক্সকে কম্পেয়ার করতে হবে। খেয়াল করো, বস্তুটা যখন এখানে আসে তখন বস্তুটার বেগ হয় 0, এই জায়গায় বস্তুটার বেগ হয় 0, আর এই জায়গায় এক্স এর মান হয় এক্স ইকুয়াল টু হচ্ছে এ। এই জায়গায় এক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে এক্স মনে করার কোনো কারণ নেই, কারণ এখানে বস্তু কোণার এক্স এখানে দিয়েই দিছে। আমরা এখানে মনে করি বস্তুটি এক্স দূরত্বে গেছে, এইসব কথা আমরা এই জন্যই বলি নাই, কারণ এখানে ক্লিয়ারলি এক্স বলাই আছে, মানে বস্তুটার দূরত্ব এখানে এক্স বলাই আছে, যে কারণে আমাদেরকে এখানে বেশি কথা বলতে হয় না। ওকে, তো এই এখানের ভিটা হচ্ছে বড় হাতের, আমি একটু এটা বড় হাতের বোঝানোর চেষ্টা করি, এখানে ভিটা বড় হাতের। ওকে, তাহলে দেখো যখন এক্স মানে হচ্ছে এই আকর্ষণের যে বিন্দু সেটা থেকে কণাটার দূরত্ব, তাহলে যখন কণাটা একদম এ দূরত্বে আসে, এক্স ইকুয়াল টু এই দূরত্বে আসে, তখন তার বেগ হয় 0। আর যখন কণাটা এই জায়গায় আসে, মানে এই জায়গায় আসে, যখন এক্স ইকুয়াল টু 0 দূরত্বে আসে, এক্স ইকুয়াল টু 0 দূরত্বে আসে, মানে কণাটা যখন এখানে থাকে তার বেগ 0, কিন্তু যখন কণাটা আস্তে আস্তে আকর্ষণের কারণে এখানে আসে তখন কণাটার দূরত্ব হয়ে যায় 0, কিন্তু তখন তার বেগ হয় ভি ইকুয়াল টু ভি। এই ইকুয়েশনের এই লিমিটের মধ্যে আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিব, আর এটাকে ইন্টিগ্রেশন করে আমরা একটা আনসার পাবো। তাহলে আমরা বলবো যে যখন, বিষয়গুলো আসলে আগে বুঝাইছি যে কারণে আমি এখন বেশি বুঝাইতে চাচ্ছি না, যখন এক্স ইকুয়াল টু এ তখন ভি ইকুয়াল টু 0, এবং যখন এক্স ইকুয়াল টু 0 তখন ভি ইকুয়াল টু ভি। কারণ এক্স ইকুয়াল টু যখন 0, মানে কণাটা যখন এখানে চলে আসে তখন ভি এর মান যে কত হয় সেটা আমি জানি না, সেজন্য আমরা ভি ইকুয়াল টু ভি লিখছি। এখন এই সীমার মধ্যে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। তো তুমি একটু গুছাই লিখবা যে এই সীমার মধ্যে এত সমীকরণকে সমাকলন করে পাই। তো আমি যদি এই সীমার মধ্যে এত সমীকরণকে সমাকলন করি তাহলে আমরা এভাবে লিখবো, ইন্টিগ্রেশন চিহ্ন দিব এদিকে, ইন্টিগ্রেশন অফ এত, এদিকেও ইন্টিগ্রেশন চিহ্ন দিব মাইনাসের পরে ইন্টিগ্রেশন অফ এত, সমাকলন করব। ইন্টিগ্রেশনের লিমিটটা হবে এরকম, ভি এর দিকে হবে ভি ইকুয়াল টু মানে 0 থেকে ভি পর্যন্ত, আর এক্স এর দিকে লিমিট হবে এ থেকে 0 পর্যন্ত। খুব ভালো করে খেয়াল করতে হবে, এটা এ থেকে 0 পর্যন্ত, বা এ থেকে আমি 0 পর্যন্ত লিখে ভুল করছি, আমরা জাস্ট এটা এক্স ইকুয়াল টু 0 না ধরে আমরা যে কোনো জায়গা ধরি, মানে এক্স ইকুয়াল টু এক্স দূরত্ব ধরি। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 0 দূরত্ব আমি করতে পারতাম, এক্স ইকুয়াল টু 0 ধরলে এই জায়গায় মান আসতো, কিন্তু পরবর্তীতে আমি আর অন্য কোনো মান বের করতে পারতাম না, যেটা আমাদের একটু ঝামেলায় ফেলে দিবে। অর্থাৎ আমরা এক্স ইকুয়াল টু যদি 0 ধরি, এক্স ইকুয়াল টু মানে এই বিন্দুতে এনেই যদি মানটা বের করি, তাহলে আমরা ওই ইকুয়েশনকে পরবর্তীতে আর কোনো কাজে ব্যবহার করতে পারবো না। সেজন্য আমরা মনে করলাম যে এই এক্স ইকুয়াল টু এই জায়গায় কোনো একটা জায়গা হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স এই জায়গাটা। ওকে, মানে এক্স ইকুয়াল টু 0 ধরে নেই, এক্স ইকুয়াল টু এক্স এই জায়গাটা, আর এই জায়গায় হচ্ছে ভি ইকুয়াল টু ভি।
জাস্ট একটু একটু সামনে কোথাও বিবেচনা করলাম আর কি। তাহলে আমরা এই জায়গায় একটু লিমিটটা চেঞ্জ করি, তাহলে এক্স ইকুয়াল টু যখন এক্স হবে তখন আমরা বললাম যে ভি ইকুয়াল টু ভি। তাহলে এক্স ইকুয়াল টু যখন 0 হবে তখনও কিন্তু ভি ইকুয়াল টু ভি হবে, কারণ আমি ভি জানি না, কিন্তু আমি চাচ্ছি যে কোনো জায়গাতে যেন বেগটা বের করতে পারি। তো আমি যদি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে হিসেব করে ফেলি তাহলে যে বেগটা বেরোবে সেটা শুধু 0 বিন্দুর জন্য বেরোবে, কিন্তু আমার প্রত্যেকটা বিন্দুতে আমি বেগের মান চাচ্ছি, মানে এমন একটা ইকুয়েশন আমার হাতে আসুক যেটাতে যে কোনো জায়গাতে বেগের মান বের করা যায়। এই বিন্দুটা এখানে থাকলেও যেন বেগের মান বেরোয়, এখানে থাকলেও যেন বেগের মান বেরোয়, সেজন্য আমি মানে লাস্ট লিমিটটা এক্স ইকুয়াল টু যে কোনো একটা বিন্দু ধরে নিছি, এক্স ইকুয়াল টু এক্স ধরে নিছি, আর এক্স ইকুয়াল টু এক্সে আমরা বেগকে ভি ইকুয়াল টু ভি ধরে নিছি, যাতে ইকুয়েশন করলে শেষ পর্যন্ত আনসারটা এমন আসে যেন আমরা অন্য সব বিন্দুর মানই আমরা ওই ইকুয়েশনের সাহায্যে বের করতে পারি। খুবই সিম্পল বিষয়, এখানে জটিলতার কিছুই নেই, জাস্ট এই জায়গায় আমরা মানটা জানি আর অন্য যে কোনো একটা পয়েন্টে আমরা মানটা জানি না, সেই যে কোনো একটা পয়েন্টে আমরা এক্স ইকুয়াল টু এক্স পয়েন্টে ভি ইকুয়াল টু ভি ধরে নিছি। তাহলে এখন আমি ইন্টিগ্রেশন যেহেতু করতেছি এই লাইনগুলো আমার দরকার নেই, কারণ আমি উপরে তো লিখে দিয়েছি ইন্টিগ্রেশন, তাহলে এই 2 লাইন লিখে আমি ইন্টিগ্রেশনটা এখানে করে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে বিষয়টা আসলে কি। তো ভিকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ভি স্কোয়ার ডিভাইড বাই 2, সব কিছু করার পর, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট সব বসানোর পরে এটা ভি স্কোয়ার ডিভাইড বাই 2 পাবো। আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস এই মিউ ডিভাইডেড বাই এ তার জায়গায় থাক, এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, তারপরে প্লাস এই ভি ডিভাইডেড বাই এ কিউব তার জায়গায় থাক, এক্স কিউবকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, সূত্রানুযায়ী আমরা এগুলো পাবো, এবং এই হচ্ছে ওদের মান, এবং এর মাথার উপর আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো। আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে এ থেকে এক্স। তাহলে কি করলাম, মিউ বাই এ ধ্রুবক সে রয়ে গেছে, এক্সকে ইন্টিগ্রেশন করছে, ভি বাই এ কিউব রয়ে গেছে, এক্স কিউবকে ইন্টিগ্রেশন করছে। তো এই ইন্টিগ্রেশন আমার আশা করবো যে এই ইন্টিগ্রেশন তোমাদের জন্য খুবই সহজ বর্তমানে, যে কারণে আমি আর এই ইন্টিগ্রেশন তোমাদেরকে অতিরিক্ত কোনো চাপ নিয়ে বুঝাচ্ছি না। এবার আমাদের কাজ হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেওয়া। তো আমরা যদি আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিই, আমি এই জায়গাটা পছন্দ করতেছি আপার লিমিট লোয়ার লিমিট বসানোর জন্য, নিচের দিকে আর যেতে চাচ্ছি না আর কি। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসাই আমি, ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস, এখানে আপার লিমিট বসাইলে এক্স বসাইলে যেমন আছে তেমনই থাকবে, তাহলে আমরা পাবো মিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ 2a, তারপর হচ্ছে প্লাস ভি বড় হাতের ভি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এ কিউব এত আপার লিমিট, এই হচ্ছে আপার লিমিট, আমি একটু ব্র্যাকেট দিয়ে আপার লিমিটকে, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট লিখবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে এ যদি আমি এক্সের জায়গায় বসাই দিই তাহলে আমরা পাবো মিউ ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, মানে 2a এরকম পাচ্ছি, জাস্ট এক্সের জায়গায় এ বসাচ্ছি, বাকি সব ঠিক থাকবে। তারপরে প্লাস এখানে আমরা পাচ্ছি ভি এক্সের জায়গায় বসাবো এ, তাহলে এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4a কিউব এরকম পাচ্ছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট করার ফলে আমরা এই সিচুয়েশনটা আসলে পাচ্ছি, ওকে, এই সিচুয়েশনটা পাচ্ছি। এখন এই সিচুয়েশন থেকে আমরা এখন এ কেটে দিতে পারি, এই ধরনের একটা করতে পারি, কিন্তু আমরা আসলে এ কেটে দিব না, আমরা অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে এরপরে লাইনে মাইনাস তার জায়গায় থাক, থার্ড ব্র্যাকেট তার জায়গায় থাক, এই ওর কাছে একটা মিউ বাই এ দেখা আছে, ওর কাছে মিউ বাই 2a দেখা আছে, খুব ভালো করে খেয়াল করবো, মিউ বাই 2a আমরা দুজনের কাছে পাচ্ছি, হ্যাঁ মিউ বাই 2a, এখানে 2 কোনো কারণে চলে গেছে, আচ্ছা তাহলে মিউ বাই 2a আমি দুজনের কাছে পাচ্ছি, ওদের থেকে আমি মিউ বাই 2a কমন নেব, আর এই যে ভি বাই 4a কিউব আমি দুজনের কাছে পাচ্ছি, তো আমি ওদের কাছ থেকে ভি বাই 4a কিউব কমন নেব। তাহলে আমি প্রথমে মিউ ডিভাইডেড বাই 2a কমন নিতে চাচ্ছি, তো মিউ ডিভাইড বাই 2a যদি আমি ওর কাছ থেকে কমন নিই তাহলে এখানে পাবো আমি এক্স স্কোয়ার, আর এই মিউ ডিভাইড বাই 2 ওর থেকে যদি কমন নিই তাহলে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ আমরা আগে এই দুজন থেকে মিউ বাই 2a কমন নিয়ে নিছি। এবার আমি প্লাস চিহ্ন দিয়ে এই দুজন থেকে কমন নেব ভি বাই 4a কিউব, তো ওর থেকে ভি বাই 4a কিউব কমন নিলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওর থেকে ভি বাই 4a কিউব কমন নিলে আমরা পাবো এ টু দি পাওয়ার 4। এখন তুমি বলবা যে ভাই এখানে তো কাটাকাটি চলে যেত, আসলে আমরা কাটি নাই, যদি আমরা কাটতাম একই রকম জিনিস কমন নিতে হতো, যেটা আমাদের জন্য কষ্টের হয়ে যেত। কি বলছি, যদি আমরা এখানে এ কেটে দিতাম তাও আমাদেরকে মিউ ডিভাইড বাই 2a কমন নিতে হতো, কারণ আমরা এইরকম একটা ফর্মুলা চাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার, এরকম একটা ফর্মুলা চাচ্ছি, সুন্দর ফর্মুলা চাচ্ছি। তো এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই জিনিসটা কমন নিতে হচ্ছে, যে কারণে আমরা কোনো কিছু কাটাকাটি না করে জিনিসটা কমন নেওয়ার চেষ্টা করছি। এবার খেয়াল করো এখানে নিচে একটা 2 আছে না, আমি এই 2কে তাড়ানোর চেষ্টা করতেছি,
যদি আমি এই 2 কে তাড়াতে চাই তাহলে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে ওকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো ভি স্কোয়ার। আর এখানে মাইনাস যেমন আছে তেমন থাক, ওকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 কাটা যাবে, খালি থাকবে মিউ বাই এ আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর ওকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো ভি বাই 2a কিউব, কারণ ওই যে কাটা যাবে 2 আর 4 কাটা যাবে, আর থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 থার্ড ব্রেড কোর্স। এই জিনিসটা আমরা পাচ্ছি। জাস্ট খুব একটা কঠিন বিষয় না, নর্মাল কিছু যোগ বিয়োগ করেই আমরা এই অঙ্কটার এই অবস্থায় চলে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই পুরা জিনিসটা কমন নিয়ে নেব। পুরা জিনিসটা কমন নিয়ে নেব। দেখো এই যে এখানে কি আছে, মিউ বাই এ এক্স স্কোয়ার মানে এস স্কোয়ার, পুরাটা কমন নিয়ে নেব। যদি আমি মাইনাস এখানে রেখে দিই এবং এই মিউ ডিভাইড বাই এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো। এখন আমাদের কথা হচ্ছে এটা পুরোটা কেন কমন নিয়ে ফেলতেছি, আমি আসলে এই জায়গায় 1 চাচ্ছি, এই জায়গাটাতে আমি 1 চাচ্ছি যেন 1 আসে। আমি এখানে আসলে বাইনোমিয়াল সূত্র ব্যবহার করব, তো বাইনোমিয়াল ফর্মুলা ব্যবহার করার জন্য আমি এখানে 1 আনতে চাচ্ছি। বাইনোমিয়াল সূত্র সম্পর্কে আমি পরে আলোচনা করব। তাহলে মিউ বাই এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমি কমন নিলাম, তাহলে এখানে আর থাকবে 1 প্লাস এখান থেকে যদি আমি মিউ বাই এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নিই তাহলে এখানে কি কি থাকবে আর কি কি থাকবে না, যেগুলো থাকবে না সেগুলো উল্টা করে বসাইতে হবে, আর যেগুলো থাকবে সেগুলো কমন হয়ে যাবে। তাহলে খেয়াল করো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে ভাঙতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার, এভাবে ভাঙতে পারি। খুব ভালো করে খেয়াল করো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে ভাঙতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। তারপর এটাকে এ মনে করো এ স্কোয়ার, এটাকে বি মনে করো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি এ টু দি পাওয়ার 4 এটাকে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এভাবে আমরা বলতে পারি। তো এখন এটা যদি এরকম হয় আর এখান থেকে যদি মাইনাস এ স্কোয়ারকে কমন নিয়ে নিই তাহলে ওর কাছে আর কি থাকে, ওর কাছে আর থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওর কাছে আর থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ওর থেকে কমন নেওয়া শেষ। কিন্তু এখানে তো আমরা আরও জিনিস কমন নিছি, আরেকটা কি কমন নিছি, মিউ ডিভাইডেড বাই এ। কি কমন নিছি, মিউ ডিভাইডেড বাই এ। তাইলে আমি যদি ওর কাছ থেকে নিচ থেকে এ কোথেকে কমন নিছি, নিচের থেকে, তাহলে এখানে নিচে কি এ আছে, তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ 3টা এ আছে, তার মানে আমার আর থাকবে 2টা এ স্কোয়ার থাকবে, অর্থাৎ 2 এখানে এ কিউব যেটা ছিল তার মধ্যে থেকে একটা এ আমি কমন নিয়ে নিছি, ফলে এখানে আর এ স্কোয়ার আছে। ভি তো আমি কমন নিই না, ফলে ভি যেমন আছে তেমন থাকবে। তাহলে কি করলাম, ওর থেকে একটা জিনিস কমন নিছি বাকিটা লিখছি, আর ওর থেকে এ কমন নিছি বাকিটা যেমন আছে তেমন লিখছি। কিন্তু আমি ইন টোটাল একটা মিউ কমন নিছিলাম, আমি একটা কি কমন নিছিলাম, মিউ কমন নিছিলাম। এই মিউ কি ওর কাছে আছে, নাই, ফলে ওই মিউকে আমার নিচে গুণ করে দিতে হবে। যে জিনিসটা ওর কাছে নাই সেই জিনিসটা অপোজিটে গুণ করতে হবে। তাহলে মিউটা হচ্ছে উপরে আর ওর উপরে মিউটা নাই, যে কারণে আমি মিউটা কমন যদি নিই তাহলে ওর সাথে গুণ করে তারপর বসাইতে হবে। এখন এই গুণ করে বসানোর কারণে আসলে সব কিছু ঠিকঠাক থাকবে। আমি সহজ ভাষায় বলি যে কমন নেওয়ার সিস্টেম হচ্ছে তুমি যা কমন নিবা তা যদি ওর কাছে এক্স্যাক্টলি পজিশনে না থাকে তাহলে তাকে সেটা অপোজিট ডিরেকশনে বসাই দিবা। তাহলে দেখো আমি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নিছি, ওর কাছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাইছি, ফলে আমি এক্স স্কোয়ার মাইনাস এ কমন নিয়ে বাকিটা বসাই দিছি। তারপর আমি কমন নিছি মিউ ডিভাইড বাই এ কমন নিছি, তো ওর নিচে অনেকগুলো এ ছিল, তার থেকে আমরা একটা এ কমন নিয়ে বাকি যা আছে তা আমি বসাই দিছি। ভি ওর কাছে ছিল, আমি কমন নিই, ফলে ভি রয়ে গেছে, কমন নেওয়ার পরে যা বাকি থাকে তা তো রয়ে যাবেই, তাহলে ভি রয়ে যাবে। কিন্তু আমি একটা মিউ কমন নিছি যা ওর কাছে কোনো জায়গাতে ছিল না, তাহলে মিউ আমি উপরে কমন নিছি, ওর কাছে সেই মিউটা ছিল না, তাহলে আমার ও কমন নেওয়ার পরে এই মিউটাকে আমার অপোজিট ডিরেকশনে বসাই দিতে হবে। অর্থাৎ এটা উপরে কমন নিছি, তো ওর কাছে মিউ ছিল না, তো মিউটাকে নিচে বসাই দিতে হয়েছে। ওকে, এই ধরনের বিষয়গুলো আসলে বেশি বোঝানোর দরকার নেই, কারণ আমি আশা করবো যে এই কাজগুলো তোমরা আগে করে আসছো, এগুলো নিয়ে টেনশন করার কিছুই নেই। জাস্ট আমরা যা কমন নিছি তা উল্টা ডিরেকশনে বসাই দেওয়ার চেষ্টা করছি। আমি অবশ্য আরেকটা সিস্টেমে বুঝাইতে পারতাম যেটা খুবই সহজ হয়। যদি তোমরা এই কমন নেওয়া সিস্টেমটা না বুঝে থাকো তাহলে আমাকে ইমিডিয়েটলি জানাবা, আমি এই লাইনটাকে আরেকভাবে কিভাবে বোঝানো যায়, অন্যভাবে কিভাবে কমন নেওয়া যায় সেই বিষয়টা আমি তোমাদেরকে আলোচনা করে দেবো, এবং সেখানে তুমি ক্লিয়ারলি বুঝে যাবা কেন মিউ নিচে আসছে। ওকে, আপাতত আমি ধরে নিই যে তোমরা এভাবে বুঝতেছো। ওকে, তাহলে ভি স্কয়ার সমান আমরা এত পাচ্ছি। তো এখন এই ভি স্কয়ার সমান আমরা যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটাকে আমরা
ভি সমান বের করে নেব, সেই জিনিসটা থেকে আমরা কি সমান বের করে নেব, ভি সমান বের করে নেব। তো ভি সমান যদি আমি এটাকে বের করতে চাই তাহলে পুরাটার উপর একটা রুট ওভার দিতে হবে। খুব ভালো করে খেয়াল করবা, পুরাটার একটা রুট ওভার দিতে হবে। তো এখানে নেগেটিভকে যদি আমি রুট ওভার করি তাহলে আনসার জটিল চলে আসে, যে কারণে আমি নেগেটিভ চিহ্নটাকে আগে তাড়ানোর চেষ্টা করব। এই নেগেটিভ চিহ্নটা আমি এখানে গুণ করে দিব, তাহলে আমরা পাচ্ছি মিউ ডিভাইডেড বাই এ। নেগেটিভ চিহ্ন এখানে গুণ করে দিলে এ স্কোয়ারের আগে নেগেটিভ আছে তাকে আমরা আগে নিয়ে আসবো, আর এক্স স্কোয়ারের আগে পজিটিভ আছে তাকে আমরা নেগেটিভ দিয়ে পরে নিয়ে যাব। তাহলে কি করলাম সিম্পল, এই মাইনাস চিহ্নটাকে এখানে ভিতরে গুণ করে দিলাম। এখন বাকি যা আছে তেমন যেমন আছে তেমন বসে যাবে। তাহলে 1 প্লাস ভি ডিভাইড বাই 2 এ স্কোয়ার মিউ, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেমন আছে তেমন বসুক। দেখো এখন এই নেগেটিভ চিহ্নের সমস্যা সমাধান হয়ে গেছে। এবার আমি রুট করতে পারবো। এবার রুট করলে কারো কিচ্ছু যায় আসে না, কোনো জটিল সংখ্যাও আসে না, সব কিছু ঠিকঠাক থাকে, যে কারণে আমি এখন এটাকে রুট করার সিদ্ধান্ত নিচ্ছি। ওকে, তাইলে আমরা যদি রুট করি তাহলে এদিকে ভি স্কোয়ার ছিল সেটা হয়ে যাবে ভি ইকুয়াল টু, এদিকে আমরা যদি রুট করি তাহলে এরকম রাশি পাবো আমরা, এর রুট ওভার এই মিউ ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর আরও আছে ইন্টু হচ্ছে 1 প্লাস ভি ডিভাইডেড বাই 2 এ স্কোয়ার মিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম পাবো। এছাড়া আর কোনো উপায় নাই। যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারতাম, কিন্তু রুট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাহলে রুট তো করে দিলাম। এখন এই রুট করে দেওয়ার পরে আমরা এটাকে করব কি, ভিটাকে আমরা ভেঙে নিব। ভি এর জায়গায় আমরা লিখতে পারবো পরের লাইনে ডিএক্স বাই ডিটি। একটু প্রথম দিকে একটু বোরিং লাগবে, মনে হবে যেন কি একটা অঙ্ক করতে বসছি। আসলে এটার ক্যালকুলেশন খুবই ডেঞ্জারাস, যে কারণে আমাদেরকে করে দিতে হচ্ছে। তাহলে ভিকে আমরা ডিএক্স বাই ডিটি লিখতে পারি। এবার আমরা করব কি, যাদের সাথে এক্স এর বংশ আছে তাদের পুরা সবাইকে এক্স এর দিকে নিয়ে আসবো, আর যাদের সাথে টি এর বংশ আছে তাদের পুরা জিনিসটাকে টি এর দিকে নিয়ে যাব। তো আমি এভাবে লিখবো পরের লাইনটাকে, যেহেতু আমার এখানে ডিএক্স আছে আমি করব কি, ডিএক্সটাকে উপরে রাখবো, আর এই ডিএক্স এর নিচে এই পাশে যাদের কাছে এক্স আছে তাদের সবাইকে নিয়ে আসবো। তো এই পাশে কাদের কাছে এক্স আছে সেটা একটু খেয়াল করো। এখানে রুটের ভিতরে মিউ বাই এ এই জিনিসটাতে শুধুমাত্র এক্স নেই, মিউ বাই এ, বাকি সবার কাছে এক্স আছে, ওর কাছেও এক্স আছে, গুণ সম্পর্কে থাকা ওর কাছেও এক্স আছে। ফলে এই গুণ সম্পর্কে থাকা এই বান্দা আর এই বান্দা পুরোটাকে আমি নিচে নিয়ে আসবো। তাহলে আমরা নিচে কাকে নিয়ে আসতেছি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি ডিভাইড বাই 2 এ স্কোয়ার মিউ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যেটা ইচ্ছা সেটা লিখতে পারবা যেহেতু এটা প্লাস। তাহলে কি করলাম বিষয়টা একটু খেয়াল করো। এই মিউ বাই এ এই বান্দার কাছেই শুধুমাত্র এক্স নাই, বাকি দুজনের কাছে এক্স থাকায় তাদেরকে আমি পুরো গুণ সম্পর্কে নিচে নিয়ে আসছি। ওকে, ইকুয়াল টু এখানে যাকে রেখে দিছি সেটা হচ্ছে মিউ ডিভাইড বাই টি, নট মিউ ডিভাইড বাই এ, আর এই ডিটিকে আমি ওর সাথে গুণ করে দিব ডিটি। খেয়াল করো, তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে তো রুটগুলোকে আলাদা করে দেওয়া যায়। তাহলে রুট ওভার মিউ বাই এ একটা পার্টিশন, রুট ওভার বাকিটা একটা পার্টিশন করা যায়। এই রুট ওভার মিউ ডিভাইড বাই এ কে আমি রেখে দিছি, আর রুট ওভার বাকি যে পার্টিশনটা সেটা পুরোটাতে এক্স থাকার কারণে পুরোটাকে আমি নিচে নিয়ে আসছি। ওর কাছে শুধুমাত্র এক্স নাই, ওকে আমি এখানে রেখে দিছি। ওকে, এখন এই জায়গাতে আমরা যে বিষয়টা পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল বিষয়, এবং এখানে আমরা বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করার চেষ্টা করব, আর যে কারণে আমরা আসলে এত দূর পর্যন্ত এগিয়ে আসতেছি। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লেখার চেষ্টা করব, সেটা হচ্ছে নিচে আমরা এই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেলবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি লিখলাম, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এটা গুণ সম্পর্ক আছে সেহেতু আমরা দুইটা আলাদা রুট দিয়ে লিখতে পারি। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা পার্টিশন, রুট ওভার বাকিটা আরেকটা পার্টিশন। ওকে, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার বাকিটা কি, বাকিটা হচ্ছে 1 মাইনাস ভি ডিভাইডেড বাই 2 এ স্কোয়ার মিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বাকিটাকে আরেকটা রুট ওভারের পার্টিশন দিয়ে লিখতে পারি, আর উপরে ডিএক্স যেমন আছে তেমন থাক, ইকুয়াল টু রুট ওভার মিউ ডিভাইডেড বাই এ ডিটি। ওকে, এভাবে আমরা চাইলে লিখতে পারি। কিভাবে লিখছি, খুবই সিম্পল, জাস্ট রুট ওভারটাকে দুই টুকরা করে লিখতে পারি, রুট ওভারটাকে দুই টুকরা করছি। ওকে, আশা করি কোথাও ভুল নাই, মুছে ফেলি। এবার আমি করব কি,
এই যে জিনিসটা আছে 1 মাইনাস ভি বাই এত, এটার রুট ওভারকে আমি চাইলে পাওয়ার হাফ লিখতে পারবো। খুব ভালো করে খেয়াল করো, এই রুট ওভারটাকে আমি চাইলে পাওয়ার হাফ লিখতে পারবো। তাহলে আমি এভাবে লিখতে পারতেছি এত পাওয়ার হাফ, পাওয়ার 1/2 লিখতে পারবো। ওকে, হ্যাঁ, এত 1/2 লিখতে পারবো। আবার এরপরের লাইনে আমি কিভাবে করব, এই জিনিসটাকে আমি ইনভার্স দিয়ে লিখবো। খেয়াল করো, এটাকে আমি ইনভার্স দিয়ে কীভাবে লিখবো, ধরো এভাবে লেখা আছে 1/a²½ কি লেখা আছে 1/a²½ তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি a ইনভার্স হাফ, a ইনভার্স হাফ 1/a²², এটাকে আমরা a ইনভার্স হাফ কেন লিখতে পারি, কারণ a ইনভার্স হাফ এই জিনিসটার মানে হচ্ছে এই ইনভার্সের বদলে আমাকে 1/, লিখতে হয়। কি বলছি, ইনভার্সের বদলে আমাকে কি লিখতে হয় 1/, আর বাকি যা আছে সবগুলোকে নিচে পাঠিয়ে দিতে হয়। তাহলে বাকি কি আছে, a আছে, হাফ আছে, ইনভার্সের বদলে লিখতে হয় 1/, আর বাকি যা আছে তাকে নিচে পাঠিয়ে দিতে হয়। তার মানে দেখো 1/a²হাফকে আমরা লিখতে পারি a ইনভার্স হাফ। ঠিক একইভাবে এত²হাফকে আমরা উপরে নিয়ে গিয়ে লিখতে পারি, এই যে নিচে যেটা আছে সেটাকে আমরা উপরে নিয়ে গিয়ে লিখতে পারি, এভাবে লিখবো। এরপরে বা নিচে যা আছে তা থাক, নিচে হচ্ছে √a² - x², আর এই জিনিসটাকে আমরা ইনভার্স দিয়ে লিখবো 1 মাইনাস v/2a² মিউ ইন্টু x² প্লাস a², পুরোটার মাথার উপরে হোল ইনভার্স হাফ। আমি একটু এখানে কষ্ট করে লিখতেছি 1/2 হোল ইনভার্স হাফ, আর এই dx যেমন আছে তেমন পাশে লিখে দিচ্ছি dx। তাহলে কি করলাম, নিচের এই রাশিটাকে ইনভার্স দিয়ে উপরে লিখছি, আর কিচ্ছু না, ইকুয়াল টু √μ ডিভাইডেড বাই a dt, √μ/a dt। ওকে, এখানে আমি মনে হয় ডিফারেন্সিয়েশন উভয় পক্ষকে যখন রুট করছিলাম তখন একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্লাস নেব না মাইনাস নেব সেই কথাটা বলতে ভুলে গেছি। উভয় পক্ষে যখন আমি রুট ওভার করছি তখন প্লাস নেব নাকি মাইনাস নেব সেই কথাটা বলতে ভুলে গেছি, আর সেই কথাটার জন্য এখন আমাকে আবার একটা মাইনাস চিহ্ন অ্যারেঞ্জ করতে হবে। যখন আমি রুট করছি তখন একটা মাইনাস চিহ্ন আসার কথা ছিল, তো এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে প্রত্যেকটাতে, এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে। অর্থাৎ আমি একটু বারবার প্রত্যেকটা অঙ্কে আমি আসলে প্লাস মাইনাসের জায়গাটাতে ভুলে যাই, এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা, কারণ এখানে প্রত্যেকটি স্টুডেন্ট এই জায়গায় ভুলে যাওয়ার কথা। খেয়াল করো, লাস্ট যেখানে ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু একটা সমীকরণ ছিল, সেই জায়গার পর আমরা যখন উভয় পক্ষকে রুট করছি তখন ভি ইকুয়াল টু আমরা যখন আনছি তখন অটোমেটিক্যালি আগে মাইনাস চিহ্নটা দিয়ে নিবা, মাইনাস চিহ্নটা দিয়ে তারপর রুট ওভার যা আছে তা বুঝবা। কি ছিল √μ ডিভাইড বাই a, তার সাথে ছিল a² - x², তারপরে ছিল 1 মাইনাস যা আছে আর কি, 1 মাইনাস যা আছে এরকম, এই মাইনাস চিহ্নটা দিয়ে নিবা, এই মাইনাস চিহ্নটা দিয়ে নেবা এবং এই মাইনাস চিহ্নটা এখানেই থেকে যাবে। তুমি ভিকে dx/dt করবা, সব কিছু করবা, মাইনাস কিন্তু মাইনাসের জায়গায় রয়ে যাবে। অর্থাৎ এই মাইনাসটা এই √μ/a এর সাথে রয়ে যাবে, সব জায়গায় √μ/a এর সাথে রয়ে যাবে। এই জিনিসটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে, কারণ এই জায়গায় সবসময় আমরা ভুল করে থাকি, যেমন আমি বারবার ভুল করতেছি। ওকে, তাহলে এখন আমি এই জায়গাটাকে ইন্টিগ্রেশন করার ব্যবস্থা নিব, এই জায়গাটাকে আমি সময় এবং দূরত্বের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আর এখান থেকে আমরা আসলে টাইম বের করব। যখন আমি এখান থেকে টাইম বের করতে পারবো তখন সেই টাইমের সাহায্যে আমি পর্যায়কালও বের করতে পারবো। যখন আমি এখান থেকে টাইম বের করতে পারবো সেই টাইমের সাহায্যে আমি পর্যায়কালও বের করতে পারবো। তো এখানে আমি যদি চাইতাম যে এক্সের জায়গায় 0 বসিয়েও আমি কাজটা করতে পারতাম, তবে এবার আমি এক্সের জায়গায় 0 বসিয়ে করব। এর আগের বার আমরা যখন করছি তখন x = 0 দিয়ে করি নাই, দুইটা ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করছি। একটা হচ্ছে x = যখন a তখন v = হয়েছে 0, আরেকটা অ্যাপ্লাই করছি যেটা হচ্ছে x = যখন x তখন v = হচ্ছে v। আমরা এখানে x = 0 অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমি যদি এখানে x = 0 অ্যাপ্লাই করে ফেলতাম তাহলে পরবর্তী ইন্টিগ্রেশনের সময় আমি x খুঁজে পাইতাম না, প্রত্যেকটা x এর জায়গায় 0 বসে যেত, যে কারণে আমি আর x খুঁজে না পাওয়ার কারণে ইন্টিগ্রেশন পুরো নষ্ট হয়ে যেত। তাই আমরা উত্তরের ফরমেশনে রাখার জন্য x কে বাঁচিয়ে রাখছি, এবার আর আমরা x কে বাঁচিয়ে না রাখলেও চলবে। তাহলে এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করব কোন লিমিটের মধ্যে, সেই লিমিটটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে মূল বিন্দু O, আর এটা হচ্ছে a দূরত্বে কণাটা আছে। তো এখন এখানে আমরা যেটা হিসাব করব টাইম এবং দূরত্ব। খেয়াল করো, কণাটা যখন এই জায়গায় ছিল তখন থেকে আমরা টাইমটা স্টার্ট করব, অর্থাৎ t = তখন থাকবে 0। ওকে, আর এই জায়গায় কণাটার দূরত্ব হচ্ছে x = a। কণাটা যখন এই জায়গায় ছিল তখন থেকে আমরা দোলনকাল নির্ণয়ের জন্য টাইমটা স্টার্ট করব। আমাদের আসলে দোলনকাল বের করাটা আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য। তো আমরা টাইমটা তখন 0 ধরবো যখন এই বিন্দুতে থাকবে। তো এই বিন্দুতে x এর মান তো a, মানে x = তো a, কিন্তু টাইম তখন 0।
তারপর আমি কণাটাকে যখন ছেড়ে দিব তখন কণাটা আস্তে আস্তে বলের প্রভাবে এখানে আসতে থাকবে। এই জায়গায় যখন আসবে তখন আমি ভাববো যে টাইম টি ইকুয়াল টু হচ্ছে টি, আর এই জায়গায় এক্স ইকুয়াল টু হচ্ছে 0, কারণ এখানে এক্স এর মান 0, কণাটা এখন এই জায়গায় চলে আসছে। তাহলে কণাটা যখন এই জায়গায় চলে আসে তখন এক্স এর মান 0, কিন্তু টাইম কত সেটা আমি জানি না, সেজন্য আমি টাইম টি ইকুয়াল টু টি ধরে এই সমীকরণটাকে আমি ইন্টিগ্রেশন করে দিব। তাহলে আমি এখন বলবো যে যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়াল টু 0, অথবা উল্টোভাবে বলতে পারি যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু এ, আর যখন এক্স ইকুয়াল টু 0 তখন টি ইকুয়াল টু হচ্ছে টি। এই সীমার মধ্যে আমরা এখন উপরের সমীকরণটাকে সমাকলন করে দিব। তাহলে এই সীমার মধ্যে যদি আমি উপরের সমীকরণটাকে সমাকলন করি তাহলে এখানে ইন্টিগ্রেশন হবে এক্স এর মান লোয়ার লিমিট হবে এ, কারণ আমরা শুরু করছি কোত্থেকে, এই শুরু এখান থেকে করছি, আর আপার লিমিট হবে 0, আর টি এর মান এখানে আমি ইন্টিগ্রেশনে দিতে পারবো কারণ এটা হচ্ছে ধ্রুবক। তো টি এর মান শুরু করছি কোথায়, টি এর মান শুরু করছি 0 থেকে, মানে লোয়ার লিমিট হচ্ছে 0, আর টি এর আপার লিমিট হচ্ছে টি। ব্যাস এই সীমার মধ্যে আমরা এখন এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম। এবার এখান থেকে ইন্টিগ্রেশন আনসার বের করাটাই হবে, সরি ভুল করছি, দুঃখিত, আমি এখন ইন্টিগ্রেশন করব না, অত্যন্ত দুঃখিত, আমি এখন ইন্টিগ্রেশন করব না, ইন্টিগ্রেশনের কনসেপ্ট এখন আসে নাই, আমরা এখন ইন্টিগ্রেশন করব না, আমরা এখন বাইনোমিয়াল উপপাদ্য অ্যাপ্লাই করে এটাকে ছোট করে আনবো। অত্যন্ত দুঃখিত, আমি এখন ইন্টিগ্রেশন করতেছি না, তবে ইন্টিগ্রেশনের কনসেপ্ট আমরা একটু পর ব্যবহার করব, এখন না। ওকে, তো এখন দেখো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি 1 মাইনাস সামথিং হোল টু দি পাওয়ার হাফ। তো বাইনোমিয়াল একটা থিওরেম আছে 1 এটা কি মাইনাস ছিল, মেবি এটা মাইনাস হওয়ার কোনো চান্স ছিল না, আমি এখানে একটা মিস্টেক করছি, এটা প্লাস হওয়ার কথা। হ্যাঁ, এটা প্লাস হওয়ার কথা, কখনোই মাইনাস হবে না, এটা আমি লিখতে গিয়ে কোথাও কোনো একটা জায়গায় ভুলে মাইনাস লিখে এটা প্লাস হবে। খেয়াল করো বাইনোমিয়াল উপপাদ্য হচ্ছে 1 প্লাস এক্স এর পাওয়ার যদি n থাকে তখন একটা সূত্র আছে যেটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি বলি, সাধারণত দ্বিপদী বিস্তৃতির সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। আর দ্বিপদী বিস্তৃতির সূত্রের সাহায্যে আমরা এই 1 প্লাস এত, খেয়াল করো 1 প্লাস সামথিং হোল টু দি পাওয়ার ইনভার্স হাফ থাকলে আনসারটা কেমন হবে সেটাও জানতে পারবো। অনেকেই 1 প্লাস সামথিং হোল টু দি পাওয়ার ইনভার্স হাফ এটা সূত্র মুখস্থ করে রাখে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার শুধু হাফ থাকলে সেটার বাইনোমিয়াল সূত্র মুখস্থ করে রাখে। এত বাইনোমিয়াল সূত্র মুখস্থ করে রাখার কোনো দরকার নেই, খালি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এই সূত্রটা মুখস্থ করে রাখলে এই বান্দারা অটোমেটিক্যালি সেই সূত্রের ধারাবাহিকতায় আনসার দিয়ে দেয়। তো আমি এখন একটু বাইনোমিয়াল সূত্রটা নিয়ে খুব সামান্য আলোচনা করব, আর সেই সূত্র থেকে আমরা এই জিনিসটার আনসার কত আসতে পারে সেটা একটু দেখব, যদিও খুব একটা প্রয়োজনীয় নয়, তাও আমরা বাইনোমিয়াল সূত্র যেহেতু অ্যাপ্লাই করতেছি তো আমাদের দেখা দরকার। তাহলে এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এটা সূত্র হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। আমি এখানে আটাইতে পারতেছি না বাইনোমিয়াল সূত্রটা, আমাকে একটু জায়গা নিয়ে এই জায়গায় করা উচিত। তাহলে বাইনোমিয়াল সূত্রটা কি বলছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে 1 প্লাস এন এক্স, এই n এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস এভাবে যেতে থাকবে। ওকে, তাহলে এখানে একটা বাড়তে থাকবে, n মাইনাস 1 n মাইনাস 2 হয়েছে, এরপর একটাতে n মাইনাস 3 হবে, আর এখানে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 হবে, এখানে 3 ফ্যাক্টোরিয়াল সেটা এরপর পরে হবে 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে বাড়তে থাকবে। ওকে, তাহলে দেখো এখানে এক্স এর উপরে যত পাওয়ার ফ্যাক্টোরিয়াল তত হবে, এক্স এর উপরে পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3 হবে, এরপর একটাতে এক্স এর উপর পাওয়ার হবে 4 ফ্যাক্টোরিয়াল হবে 4। এই সূত্রটাকে আমরা বলি বাইনোমিয়াল সূত্র, আর এই সূত্রের সাহায্যে এখন আমি এই জিনিসটা আনসার বের করব যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার ইনভার্স হাফ হলে সূত্রটা কেমন হয়। আমি 1 প্লাস এক্স হোল টু ইনভার্স হাফের সূত্র মুখস্থ করব না, আমি এখান থেকে সরাসরি সূত্রটা এই মুহূর্তে আবিষ্কার করতে পারবো। তাহলে কি হয় দেখো, নর্মাল একদম সিম্পলি আমরা হিসাব করবো। তাহলে 1 প্লাস n, n এর মান এখানে যে n সেটা আমার জন্য হচ্ছে মাইনাস হাফ, তাহলে আমরা n এর জায়গায় কি দিব মাইনাস হাফ, আর এক্স তার জায়গায় বসে যাবে, প্লাস এখানে কি হবে n এর জায়গায় মাইনাস হাফ ইন্টু এই n এর জায়গা হবে মাইনাস হাফ মাইনাস 1, নিচে 2 ফ্যাক্টোরিয়ালের জন্য হবে 2, আর এখানে হবে এক্স স্কোয়ার, প্লাস এখানে হবে মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 1, মানে n সবগুলো আমরা মাইনাস হাফ করে দেবো, মাইনাস হাফ মাইনাস 2, এভাবে নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 3 ফ্যাক্টোরিয়াল টোটাল আনসার হচ্ছে 6, আর এখানে এক্স কিউব বসবে এবং বাকিরাও এভাবে যেতে থাকবে। ওকে, তো এখানে আমরা সুন্দর করে ভেঙে চুরে যদি আনতে পারি ঠিকভাবে
তাহলে আমরা বাইনোমিয়াল থিওরেম পেয়ে যাব এই ধরনের রাশির জন্য। তো আমি একটু চেষ্টা করি বাইনোমিয়াল থিওরেমটা আনার। তাহলে আমরা এখানে পাবো কি 1, এটা প্লাস মাইনাসে মাইনাস x/2, প্লাস মাইনাসে মাইনাস x/2, অথবা 1/2x লিখতে পারি, 1/2x এভাবে লিখতে পারি। তারপরে প্লাস এখানে একটু খেয়াল করি এখানে কি হয়, এই -1/2 আর -1 এদেরকে যোগ করলে আমরা এখানে আনসার পাবো -3/2। আমি এখানে সরাসরি সেটা লিখে দিই, এখানে আমরা পাবো -3/2, -3/2। খুব ভালো করে খেয়াল করো। তাহলে পরে কি হবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর 3 কি হবে 3, 2 2 গুণ হবে 4, তাহলে আমরা উপরে পাবো 3/4 আর নিচে পাবো একটা 2। ওকে, তো 3/4 নিচে একটা 2, এই জিনিসটাকে আমরা আরেকটু ভেঙে লিখতে পারি। সেটা হচ্ছে 2 নিচে মনে মনে 1 আছে, তো উপরের রাশিটা যেমন আছে তেমন থাকবে, নিচের রাশিটা উল্টা হয়ে বসবে। তাহলে উপরের রাশিটা যেমন আছে তেমন থাকবে মানে হচ্ছে 3/4 বসবে, আর গুণ হয়ে নিচের রাশিটা উল্টা হয়ে বসবে মানে 1/2 হয়ে যাবে। ফলে 4 2 8 আর পুরো হবে 3। অর্থাৎ আমরা এই টোটাল জিনিসটার ক্যালকুলেশন করে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3/8 এবং পজিটিভ পাচ্ছি আর হচ্ছে x², 3/8 প্লাস x²। আর এখান থেকে কি পাচ্ছি সেটা একটু দেখে, আমি চাইলে একটু লিখে সরে যেতে পারি, তাও এটা একটু দেখাই। এই -1/2 -1 এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা আবার -3/8 পাবো, -3/8 পাবো। আর এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 2 2 গুণে 4, 4 রেখে 5, -5/8। এখানে আমরা পাবো -5/8। তুমি চাইলে হিসাব করে দেখতে পারো নিজে নিজে, -5/8 পাবো। ওকে, তাহলে এখন এদেরকে যদি আমি গুণ করে দিই তাহলে আলটিমেটলি আনসারটা আমরা কি পাচ্ছি সেটা একটু দেখি। এখানে আমরা পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্রথমে আমরা মাইনাস পাচ্ছি। ওকে, তাহলে উপরে কি পাচ্ছি 5 আর 3 গুণ করলে 3 5 15 পাচ্ছি, 15। আমি এখানে না লিখি, 3 5 উপরে পাচ্ছি 15, আর নিচে কি পাচ্ছি 8 8 64, আর তাদের নিচে কি পাচ্ছি 6। ওকে, একটু মনে হয় ভুল করছে, একটু কম গুণ হয়ে গেছে। এই 3 আর 5 গুণ করলে হবে 15, 8 আর 8 গুণ করলে হবে 64, ওই 64 সাথে আবার 2 গুণ করলে হবে 128, 128। ওকে, এবার আবার এই 6 এর নিচে মনে মনে 1 আছে, ফলে এটা উল্টে যাবে। এটা উল্টে গেলে আমি পাশে লিখে দিই, এখানে এটা উল্টে গিয়ে এরকম হবে 1/6 হয়ে যাবে। তাহলে এখন আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি, 15কে যদি আমি কাটি 3 দিয়ে, 3 5 15, আর এটাকে যদি আমি কাটি 3 দিয়ে, তাহলে 3 দ্বিগুণ হচ্ছে 6। তাহলে আমরা পাচ্ছি 5/128 দ্বিগুণে কত, 256। তাহলে 5/256। তাহলে আমরা এখানে পাচ্ছি 5/256x3। এবং খেয়াল করো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এরপরে প্লাস হবে এবং ডট 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 থাকবে। তাহলে দেখো এই 1 + x হোল ইনভার্স হাফের বাইনোমিয়াল থিওরেম হচ্ছে 1 - ½ x প্লাস 3/8x² - এত। এখন আমি যখন এখানে বাইনোমিয়াল সূত্রটা অ্যাপ্লাই করব তখন বেশিরভাগ স্টুডেন্ট আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে হাফ কোত্থেকে আসছে, 3/8 আসলো কোত্থেকে, 5/256 আসবে, সেটা আমি বুঝবো কীভাবে? অথচ সব কিছুই এই সূত্রের সাহায্যে হয়েছে। ওকে, তাহলে আমি আশা করবো যে এই সূত্র আমাদের আর বোঝার দরকার নেই, এই সূত্র আমরা পারবো। আর বাইনোমিয়াল সূত্র আমরা এখন অ্যাপ্লাই করবো, বাইনোমিয়াল সূত্র এখানে অ্যাপ্লাই করবো। তাহলে দেখো এখানে যদি আমি বাইনোমিয়াল সূত্র, আমি এটা একটু মুছে ফেলি কারণ এখানে -1/2 আছে, এখানেও -1/2 আছে। আমরা জাস্ট এক্স কোনটা সেটা বিবেচার করে এখান থেকে আনসারটা লিখে দিব। তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা পাচ্ছি, সূত্র অ্যাপ্লাই করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই 1 প্লাস এই পুরাটা হচ্ছে এক্স। এখানে এক্স কত বড় দেখো, v/2a² মিউ x² প্লাস a², এটা পুরাটাই হচ্ছে এক্স। এই দেখো 1 + x হোল ইনভার্স হাফ। তাহলে দেখো 1 প্লাসের পরে যা আছে পুরোটাই এক্স, তাহলে এই 1 প্লাসের পরে যা আছে তা পুরোটাই এক্স। ওকে, তাহলে আনসার কি হবে, এই সূত্রের জন্য আনসার কি হবে, 1 প্রথমে হবে 1, তারপরে হবে -1/2x, -1/2x, x মানে হচ্ছে এটা পুরাটা কি v/2a² মিউ, তারপর হচ্ছে x² প্লাস a², এই পুরোটাই হচ্ছে এক্স। তাহলে আমরা কি পাইলাম 1 - 1/2x, তারপরে প্লাস প্লাস আমাকে লিখতে হবে 3/8x², 3/8x², x² মানে এই পুরো কি পুরোটার উপর স্কোয়ার, অর্থাৎ কি হয়ে যাবে v² মানে 4, a² মানে a⁴ মিউ² আর এটার উপরও স্কোয়ার, অর্থাৎ x² প্লাস a², এটার উপরও একটা স্কোয়ার। এবং এভাবে মাইনাস আমি চাইলে আরেকটা লিখতে পারি 5/2 এত লিখতে পারি, আমি লিখবো না, ডট ডট দিয়ে দেবো, কারণ আমরা এমন এগুলো বাদ দিয়ে দেবো একটু পরে। এই অতিরিক্ত মানগুলো আমরা যে লিখতেছি সেগুলো একটু পরে এমনিই বাদ দিয়ে দেবো, আর নিচে যা আছে তা √a² - x², আর এখানে আছে ইকুয়াল টু -√μ/a dt। তাহলে বাইনোমিয়াল উপপাদ্য আমরা অ্যাপ্লাই করলাম, আর বাইনোমিয়াল উপপাদ্য সম্পর্কে ধারণা নিলাম। অতিরিক্ত বাইনোমিয়াল সূত্র শেখার কোনো মানে হয় না, কারণ আমরা একটা শিখলেই বাকি সব এমনি চলে আসে। আর যে বাইনোমিয়াল পদ্ধতি আমরা শিখতেছি সেটা আমরা ক্লাস 9-এ দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ে শিখে ফেলছি।
দ্বিপদী বিসি থেকে যেটা আসে সেটা জানলেই তুমি দুনিয়ার সকল বাইনোমিয়াল উপপাদ্য জেনে গেছো। ওকে, এখন দেখো এই যে এখানে আমরা কাজগুলো করছি, এখানে আমরা যে বলটা অ্যাপ্লাই করছি, বিশৃঙ্খলিত যে বলটা অ্যাপ্লাই করছি, এই বিশৃঙ্খলিত বলের সামনে একটা শব্দ লেখা আছে যেটা খুবই গুরুত্ব বহন করে, ক্ষুদ্র। অর্থাৎ এই যে বলটা আমরা প্রয়োগ করছি এই বলটা খুবই ক্ষুদ্র, আর এই বলটা খুবই ক্ষুদ্র হওয়ার কারণে যখনই এই ভি এক্স কিউব এ কিউবের পাওয়ার আসছে, মানে ভি এর পাওয়ার যখন আসছে, সেই মানগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। কারণ এগুলা ও যেহেতু নিজেই খুবই ক্ষুদ্র, তার যখন স্কোয়ার আসতেছে, তার পাওয়ার যখন কাজ করতেছে, তখন মানগুলো আরো ক্ষুদ্র আসতেছে এবং এতই ক্ষুদ্র আসতেছে যে এসব মানগুলো না নিলেও একই আনসার আসে। অর্থাৎ এসব মানগুলো হিসেব না করলেও একই রকম আনসার আসে। এখন তুমি বলবা যে এসব মানগুলো হিসেব না করলে একই রকম আনসার আসে কিভাবে? আসলে দেখো, ধরো তোমাকে দেওয়া আছে 1.00008, আমি যদি ভুল না করে থাকি এটা হচ্ছে হাইড্রোজেনের ভর অনেকটা 1.00008 এরকম, অথবা 0.009 ছিল মানে এরকম একটা। অথচ আমরা যখন হাইড্রোজেনের ভর পড়ি তখন আমরা 1 পড়ি, অর্থাৎ এই যে পয়েন্টের পরে যে মানগুলো আছে সেই মানগুলোকে আপনার ইগনোর করি। তো এখানে এই মানটাই হচ্ছে অনেক ছোট, যেটা হচ্ছে পয়েন্টের পরে, মানে 0.0000000 ধরো 1। ওকে, অর্থাৎ এটার মানই হচ্ছে এরকম 0.0000001। ওকে, এখন এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে মানটা আসবে এরকম। এটার স্কোয়ার করলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, এটার স্কোয়ার করলে আসবে 0.0000000, যে কয়টা আছে আরো ডবল আসবে, 0.00001 আসবে। অর্থাৎ এখানে যতগুলো শূন্য আছে তার ডবল আসবে আর লাস্টে 1 আসবে। তো দেখো এটার চেয়ে এটা আরো ছোট না, যার কারণে এই মানগুলো আসলে আমাদের জীবনে তেমন কোনো চেঞ্জ আনবে না। কেন? কারণ দশমিকের এত দূরে আনসারটা আছে যে তাকে ইগনোর করলে কিচ্ছু যায় আসে না। যেভাবে হাইড্রোজেনের ভরে আমরা এই 0.00 মানে লাস্টে যে 8 সেটাকে আমরা ইগনোর করতেছি, সেজন্য আমরা বলতেছি যে এখানে আমরা দ্বিপদী বিস্তৃতির এই অতিরিক্ত মানগুলো আমরা আসলে ইগনোর করে তারপরে লিখে দিতে পারি। তো আমরা এখন ইগনোর করব, পরের লাইনে ইগনোর করে খালি সেগুলোই লিখবো যেগুলো আমাদের দরকার। তাহলে আমরা লিখবো 1 এটা 2 দুগুণে 1 না লিখে আমরা এটা এভাবে লিখতে পারি, ভি ডিভাইডেড বাই 2 দুগুণে 4 এ স্কোয়ার মিউ, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এরপরেরগুলো আরেকটাও লিখবো না, এরপরেরগুলো সব ইগনোর। তাহলে এখানে হচ্ছে √/a² - x²। তাহলে দেখো এই 3/8 এর থেকে যেগুলো আসছে ভি স্কোয়ার যেগুলো আসে সেগুলো সবগুলো ইগনোর করে ফেলছে, আর একটু খালি রাখছি। তাহলে -√μ ডিভাইডেড বাই a dt। তো এটার পরে আমরা যে ইগনোর করছি সেই কথাটা একটু বলে নিতে হবে। তাহলে আমরা বলবো যে যেহেতু ভি খুবই ক্ষুদ্র, খুব বানান ভুল হয়ে গেছে, খুবই ক্ষুদ্র, তাই ভি এর উচ্চতর ঘাতের পদসমূহ বর্জন করে, লেখা বুঝা যাচ্ছে না নিশ্চয়ই কি বলছে? যেহেতু ভি খুবই ক্ষুদ্র, মানে এখানে যে ভিটা দেখতে পাচ্ছি সেটা খুবই ক্ষুদ্র, তাই ভি এর উচ্চতর ঘাতের পদসমূহ বর্জন করে, মানে ভি এর যেই পাওয়ার আসছে সেই পদসমূহ আমরা সঙ্গে সঙ্গে ইগনোর করে দিছি, ইগনোর করে বাকি এই জিনিসটাকে রাখছি। এখন এই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিব। আমরা একটু আগে যে ইন্টিগ্রেশন করে ফেলতেছিলাম সেই জায়গায় আসলে ইন্টিগ্রেশন করা যাবে না। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। এই বান্দার মাথার উপরের হাফটা কিন্তু সরে গেছে, বাইনোমিয়াল সূত্র লেখার কারণে এখানে কিন্তু আর মাথার উপরে হাফ নাই। এবার আমরা আরামসে ইন্টিগ্রেশন করতে পারবো। আর এখন আমরা ইন্টিগ্রেশন করলে যে আনসারটা আসবে সেই আনসারটা থেকে আমরা দোলনকাল নির্ণয় করার চেষ্টা করব, মানে টাইম বের করবো আর কি এখান থেকে। তাহলে এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো কোন সীমার মধ্যে ইন্টিগ্রেশন করবো আমরা বলছি, আমরা চিত্রে দেখাইছি যে যখন x = a হবে তখন টাইম t = হবে 0, আর যখন x = 0 হবে তখন টাইম t = হবে t। অর্থাৎ কখন যে x = 0-তে চলে আসবে সেই টাইমটা আমি জানি না, সেই টাইমটা আমি বের করার চেষ্টা করবো। তাহলে এই সীমার মধ্যে আমি যদি ওকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা বলবো যে এত সীমার মধ্যে ইন্টিগ্রেশন করে পাই। তাহলে এত সীমার মধ্যে ইন্টিগ্রেশন করলে এরকম লিখতে পারবো। এই সাইডে আমরা লিখে দেবো ইন্টিগ্রেশন অফ এক্স এর সীমা, যেহেতু এক্স এর সীমা শুরু হবে a থেকে 0 পর্যন্ত, আর টি এর সীমা শুরু হবে 0 থেকে t পর্যন্ত। তাহলে দেখো এখান থেকে শুরু হচ্ছে, কণাটাকে আমি এখান থেকে যাত্রা করাবো, যে কারণে x = a হচ্ছে লোয়ার লিমিট আর x = 0 হচ্ছে আপার লিমিট। আর যখন আমি কণাটাকে যাত্রা করছি তখন শুরুতে সময় ছিল 0, ফলে 0 হচ্ছে লোয়ার লিমিট টি এর জন্য আর টি হচ্ছে আপার লিমিট। এবার এই ইন্টিগ্রেশন আমরা করতে গিয়ে দেখবো এখন আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো না, কারণ এখানে এরকম বিশ্রী জাতের ইন্টিগ্রেশন আমরা আমাদের জীবনে কখনো চোখে দেখি নাই, ক্যালকুলাসও আমরা কখনো চোখে দেখতাম না। তো যে কারণে আমরা এখন এই ইন্টিগ্রেশন করতে পারবো না। এখন এই ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে আবার আরেক মেথড ব্যবহার করতে হবে। যাই হোক,
আমরা তো অবশ্যই ইন্টিগ্রেশনটা করতে পারি বা না পারি, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। এই জায়গায় ম্যাবি একটা ডিএক্স ছিল, যেটা আমি মিস করে গেছি, যেটা তোমরা লিখবা প্রত্যেকটা লাইনেই ডিএক্সটা ছিল এই জায়গায়। দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করার পরেও ডিএক্স অংশটা কিন্তু তার জায়গায় রয়ে গেছে। তো এখন দেখো এটাকে আমি যখন ইন্টিগ্রেশন করতে চাইবো তখন আমার খেয়াল রাখতে হবে নিচে একটা রুট ওভার আছে সেই জিনিসটার দিকে, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। একটু দেখো এই উপরে কি আছে সেটার কথা বাদ, কিন্তু নিচে দেখো একটা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে। তো আমাকে এই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকলে এই ধরনের অঙ্কগুলোকে আমাকে করতে হবে এক্স ইকুয়াল টু এ কস থিটা দিয়ে করতে হবে। আমি এটা অনেকবার বলছি এবং এই ধরনের অঙ্ক এখানে অনেকবার আসছে আগে। তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা দিয়ে করলেই কেবলমাত্র এই বান্দাকে ইন্টিগ্রেশন করা সম্ভব হতে পারে। কেন? কারণ এক্স ইকুয়াল টু এ কস থিটা দিয়ে করলে এখানে যে কোনো মূল্যে রুটটা চলে যায়, আর এখানে রুট চলে যাওয়ার পর অঙ্কের ফরমেশন এমন হবে যে অঙ্কটা অটোমেটিক্যালি মিলে যেতে পারে। তাহলে আমরা বলবো যে ধরি এক্স ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা। খেয়াল করো এখানে ঠিক যে ফরমেশন আছে এখানে ঠিক হুবহু একই ফরমেশন আছে, যে কারণে আমি সরাসরি এক্স ইকুয়াল টু এ কস থিটা ধরে ফেলছি। এখানে যদি এ এর জায়গায় অন্য কিছু থাকতো তাহলে আমরা এই এ এর জায়গাটা তো চেঞ্জ করতাম, কিন্তু এখন আমাদের দরকার পড়তেছে না, সব কিছু একদম হুবহু একই রকম আছে। ওকে, সুতরাং আমি এক্স ইকুয়াল টু এই কস থিটা থেকে আমরা ডিএক্স ইকুয়াল টু বের করতে পারি। মানে এখানে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম আর এখানে আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এখানে এ ধ্রুবক রয়ে যাবে, কস থিটাকে যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো মাইনাস সাইন থিটা। খুব ভালো করে করলাম মাইনাস সাইন থিটা। ওকে, কার সাপেক্ষে করছি? থিটার সাপেক্ষে করছি, ফলে ডি থিটা লিখে রাখতে হবে। এগুলো আমি আগে অনেক বুঝাইছি। এবার আমাদেরকে লিমিটটাকে একটু ঠিক করতে হবে, যে আমরা এক চলক থেকে আরেক চলকে জাম্প করতেছি, তো আমাদের লিমিট ঠিক রাখতে হবে। তাহলে এক্স এর লিমিট সাথে থিটার লিমিট। ওকে, এক্স এর লিমিট কি কি ছিল একটু দেখো। এক্স এর লোয়ার লিমিট ছিল এ আর আপার লিমিট ছিল 0। তাহলে এক্স এর লিমিট যদি এ হয় থিটার লিমিট কত হবে সেটা আমাকে বের করতে হবে, আর আমরা এই সমীকরণের সাহায্যে সেই লিমিটটা বের করব। তাহলে খেয়াল করো এক্স এর লিমিট যদি এ হয়, এ যদি আমি এখানে বসাই দিই মনে মনে, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, এ ইকুয়াল টু এ কস থিটা। ওকে, তাহলে উভয় পক্ষকে যদি আমি এ দ্বারা ভাগ করে দিই তাহলে এই এ এবং এই এ কাটা গিয়ে এখানে চলে আসবে 1। তো এখন আমরা থিটা ইকুয়াল টু যদি বের করতে চাই তাহলে থিটা ইকুয়াল টু হবে কজ ইনভার্স 1 ইকুয়াল টু হবে থিটা। তো মানে থিটার মান যদি বের করতে চাই কসটার দিকে চলে আসবে, কজ ইনভার্স 1 হবে। তো এখন আমাকে বলো যে কজ ইনভার্স 1, কস কত ডিগ্রির মান 1 জিজ্ঞেস করতেছে, কস কত ডিগ্রির মান 1, আর তো আমরা জানি কস 0 ডিগ্রির মান 1। ওকে, তাহলে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা যখন এক্স ইকুয়াল টু এ পাচ্ছি তখন থিটার মান পাচ্ছি 0। এবার আমরা এক্স ইকুয়াল টু 0 হলে থিটার মান কত হবে সেটা বের করব। তো এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটার মান কত হবে সেটা বের করার জন্য আমরা জাস্ট সিম্পল এক্স এর এই 0 মানটা এখানে বসাই চিন্তা করব। তাহলে এখানে বসলে আমরা পাবো 0 ইকুয়াল টু এ কস থিটা। তাহলে এই এ যখন 0-র সাথে গুণ হয়ে যাবে ফলে এটা 0 হয়ে যাবে, তাহলে কস থিটা সমান এত। তাহলে এটা ইনভার্স করলে আমরা পাবো কজ ইনভার্স 0 ইকুয়াল টু হচ্ছে থিটা, অর্থাৎ কজ ইনভার্স 0 এর মানই হচ্ছে থিটা। তাহলে কস কত ডিগ্রির মান? আর 0 আমরা জানি কস 90 ডিগ্রি মান 0, মেবি কস 90 ডিগ্রি মান 0। তাহলে আমরা পাবো এখানে π/2। ওকে, আশা করা যায় সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, যখন এক্স ইকুয়াল টু 0 তখন থিটা ইকুয়াল টু π/2 আসছে। হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তাহলে এখন এই লিমিটের সাহায্যে আমরা এটাকে এক্সচেঞ্জ করে ইন্টিগ্রেশন করে আনসার বের করে আনতে পারবো আশা করা যায়। তো এখন আর কঠিন কিছু নেই। এখন যদিও দেখতে পাচ্ছ যে অনেক কঠিন মনে হচ্ছে, আসলে না, এখন ইন্টিগ্রেশন খুব দ্রুত শেষ হয়ে যাবে, যদিও আমাদের একটু কষ্ট তো হবেই, এই জায়গায় নাও আটতে পারে, তাও আমি চেষ্টা করব। তাহলে এখন দেখো আগে যে ইন্টিগ্রেশন লিমিট a থেকে 0 ছিল সেটা এখন হয়ে যাবে a থেকে 0 ছিল সেটা এখন হয়ে যাবে 0 থেকে π/2, 0 থেকে π/2। একটা কাহিনী গেল। এবার এই 1 মাইনাস ভি বাই এত এখানে যেখানে এক্স আছে এক্স এর জায়গায় আমরা এ কস থিটা এটা লিখে দিব। তাহলে আমরা পাচ্ছি কি 1 মাইনাস ভি ডিভাইডেড বাই 4 এ স্কোয়ার, তারপর হচ্ছে মিউ, আর এখানে এক্স স্কোয়ার যেখানে পাচ্ছি এই এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিব এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তারপর প্লাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে কি করলাম, এই এক্স এর জায়গায় এ স্কোয়ার কজ থিটা লিখে দিছি, আর স্কোয়ারের কারণে এ স্কোয়ার কজ থিটা হয়ে গেছে। আর নিচে দেখো নিচে কি হবে, নিচে হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আর এই যে এখানে একটা ছোট্ট ডিএক্স দেখা যাচ্ছে না, ডিএক্স এর মান আমরা এটা লিখে দেবো মাইনাস এ সাইন থিটা ডি থিটা, মাইনাস এ সাইন থিটা দিয়ে মাইনাস এ সাইন থিটা ডি থিটা, দেখা যাচ্ছে না হয়তো বা, চেষ্টা মাইনাস সাইন থিটা ডি থিটা। ওকে, ইকুয়াল টু অংশটা আমরা এখানে লিখতেছি ইকুয়াল টু মাইনাস রুট ওভার মিউ ডিভাইডেড বাই এ। আর একটু খেয়াল করো এখানে আমরা তো লিমিট চেঞ্জ করি নাই, ডিটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আনসার আসবে টি, আর আপার লিমিট লোয়ার লিমিট বসালেও সেটা টি আসবে, আর কিচ্ছু আসবে না।
তাহলে এখন এখানে আমাদেরকে কিছু করে আনসার বের করে আনতে হবে। তো একটু খেয়াল করো, আমি নিচে এই জায়গার মধ্যে এ স্কোয়ার কমন নিতে পারি। এই জায়গায় যদি আমি এ স্কোয়ার কমন নিই তাহলে আনসারটা ঠিক এরকম হয়ে যাবে। এখান থেকে এ স্কোয়ার কমন নিলে তুমি তোমার খাতায় চেক করে দেখো, এ স্কোয়ার কমন নিলে এটা হবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আর এরপরে 1 মাইনাস কজ স্কয়ার থিটার বদলে আমি লিখে দিতে পারবো সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। আর এরপরে এই স্কোয়ার রুটে কাটা গিয়ে আমরা লিখতে পারবো এ সাইন থিটা, আমরা লিখতে পারবো শুধু এ সাইন থিটা। এতগুলো কাজ আমরা আস্তে আস্তে, তুমি চাইলে আস্তে আস্তে করতে পারো অথবা রাফে করে এখানে সরাসরি বসাই দিতে পারো। তারপর দেখো এই এ সাইন থিটা এবং এ সাইন থিটা কাটা যাবে, এ সাইন থিটা এবং এই এ সাইন থিটা কাটা যাবে। খালি নেগেটিভ চিহ্নটাকে আমরা বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসবো নেগেটিভ চিহ্নটাকে, কিচ্ছু করবো না। ওকে, ডি থিটা যেমন আছে তেমন থাকবে। ওকে, একইভাবে উপরে দেখো, উপরে আমি এ স্কোয়ার কমন নিতে পারবো। এ স্কোয়ারকে কমন নিলে এখান থেকে এ স্কোয়ার সরে যাবে, এখান থেকে এ স্কোয়ার সরে গিয়ে 1 হয়ে যাবে, আর সেই এ স্কোয়ারটা বাইরে চলে আসবে। এবং বাইরে চলে আসার পর এই এ স্কোয়ার এবং এই এখানে ভিতরের এ স্কোয়ার কাটা যাবে। তাহলে এখানে থাকবে খালি ভি বাই 4 মিউ, আর এখানে থাকবে 1 প্লাস কজ স্কোয়ার থিটা, 1 প্লাস কজ স্কোয়ার থিটা। হ্যাঁ, এরকম থাকবে। এখন যে সিচুয়েশন আমরা আসছি, এই সিচুয়েশন থেকে আমাদেরকে ইন্টিগ্রেশনটা করে বেরিয়ে চলে আসতে হবে। দেখা যাক আমরা কি করতে পারি আসলে। এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে এই দাগটা থাকবে না। যেই এই দাগটা আর থাকবে না তখন আমাকে কিন্তু এই ডি থিটা কিন্তু সবার সাথে গুণ সম্পর্ক আছে, সেটা বোঝানোর জন্য আমাকে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, মানে এটার সাথে ডি থিটা গুণ আছে, নাহলে কিন্তু ডি থিটা আবার 1কে মিস করে ফেলবে। ওকে, তো এখন আমি করবো কি, এই দুজনকে গুণ করে ফেলবো, আর এই মানগুলো আমার আর দরকার পড়বে না, কারণ আমি ইতিমধ্যে এক জায়গা থেকে আর জায়গায় চেঞ্জ করার কাজগুলো করে ফেলছি। তাহলে এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম করতে পারি, মাইনাস তার জায়গায় থাক, আমরা এখানে বা দিতে পারবো, বা মাইনাস তার জায়গায় থাক, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 তার জায়গায় থাক। আমি ইন্টিগ্রেশন করার চেষ্টা করব, ওকে একটা ইন্টিগ্রেশন করব, ওকে একটা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশনটা আমি আলাদা করি, তাহলে আমরা পাবো ডি থিটা মাইনাস মাইনাসে প্লাস ভি বাই 4 মিউ ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, আর হচ্ছে 1 প্লাস কজ স্কয়ার থিটা ইন্টু ডি থিটা। কী করছে আসলে একটু জটিল মনে হচ্ছে, আসলে কিচ্ছু করি নেই, জাস্ট ইন্টিগ্রেশনের দুইটা পার্টিশন করছে। এই ইন্টিগ্রেশন একটা করছে 1কে দিয়ে দিছে, এই ইন্টিগ্রেশন একটা ওকে দিয়ে দিছে। তাহলে ইন্টিগ্রেশন যখন 1কে দিয়ে দিব, পিছন থেকে ডি থিটাও ওইখানে এসে গুণ হবে। তাহলে ইন্টিগ্রেশন যখন 1কে হবে, ডি থিটা এখানে গুণ হলে আমরা পাবো ইন্টিগ্রেশন ডি থিটা। ওকে, আর এই ইন্টিগ্রেশন যখন ওকে দিয়ে দিব তখন ধ্রুবকটাকে আমি বাইরে রাখছি জাস্ট, আর ইন্টিগ্রেশনটা ওকে দিয়ে দিছি, আর এই জিনিসটা পুরো বসাই দিছি, পিছন থেকে ডি থিটা ওর সাথে গুণ হয়েছে। ওকে, আর এই মাইনাস চিহ্ন যেটা আছে, এই মাইনাস চিহ্ন যখন ঢুকছে তখন এই মাইনাসে মাইনাস আমি এখানে প্লাস লিখছি, আর কিচ্ছু করিনি। ওর ইন্টিগ্রেশন আমরা খুব সহজে করে ফেলতে পারতেছি। এটার ইন্টিগ্রেশন হবে শুধুই থিটা, সামনে মাইনাস থাকবে, আর এই থিটার আপার লিমিট লোয়ার লিমিট 0 থেকে π/2, আর প্লাস এখানে ভি ডিভাইডেড বাই 4 মিউ যেমন আছে তেমন থাক। এটার ইন্টিগ্রেশন যখন আমি করতে চাইবো তখন আমি দেখবো যেখানে একটা কজ স্কয়ার থিটা আছে, যার কারণে কজ স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না। এই কজ স্কয়ার থিটার ইন্টিগ্রেশন করতে না পারার কারণে আমাদেরকে কজ স্কয়ার থিটাকে মানুষ বানাতে হবে। কজ স্কয়ার থিটাকে মানুষ কীভাবে বানাবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই জায়গাটা মুছে ফেলে এখানে আমরা এই জায়গায় আরও মান লিখবো। হ্যাঁ, দেখো আমরা জানি 1 প্লাস কস 2a সমান হচ্ছে 2 কজ স্কয়ারে। এই সূত্রটা মাথায় রাখতে হবে, 1 প্লাস কস 2a সমান হচ্ছে 2 কজ স্কয়ারে। তো আমি যদি এই 2টাকে তাড়াইতে চাই তাহলে এই 2টা এখান থেকে ভাগ হয়ে এদিকে চলে আসবে। তাহলে আমরা আনসার কি পাচ্ছি, কজ স্কয়ার এ সমান হচ্ছে 1 প্লাস কস 2a ডিভাইড বাই 2। তাহলে আমি ইন্টিগ্রেশনটা এখন করতে পারতেছি না, 0 থেকে π/2 যেমন আছে তেমন থাক, এই 1 তার জায়গায় থাক, প্লাস কজ স্কয়ার থিটা না লিখে আমি লিখতে পারবো 1 প্লাস কস 2 থিটা ডিভাইড বাই 2। এ দেখো কজ স্কয়ার থিটা, এ কজ স্কয়ার এ। তাহলে কজ স্কয়ার এর সূত্র যদি 1 প্লাস কস 2a হয়, তাহলে কজ স্কয়ার থিটার সূত্র 1 প্লাস কস 2a হবে, ডিভাইড বাই 2 হবে। সব কিছু ঠিকঠাক করে লিখছি, আর এখানে আমরা ডি থিটা যেমন আছে তেমন বসাই দিলাম, ইকুয়াল টু ওই পাশে যেটা ছিল মাইনাস রুট ওভার মিউ ডিভাইডেড বাই এ টি। এটা সবসময় ঠিক থাকবে, এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। এবার আমাদের কাজ হচ্ছে এটার আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিতে পারি। এখানে যদি আমি π/2 বসাই তাহলে আমরা পাবো মাইনাস π/2, লোয়ার লিমিট 0 বসালে তো 0ই হবে, তা প্লাস ভি ডিভাইডেড বাই 4 মিউ। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা এখন ইন্টিগ্রেশন করতে পারবো। কীভাবে পারবো দেখো, এটাকে থার্ড ব্র্যাকেট দিই। এই ইন্টিগ্রেশন যখন 1কে করবো তখন আমরা জানি যে 1কে ইন্টিগ্রেশন করলে, ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে একটা চলক অ্যাড হয়। তাহলে এখানে যখন আমি ইন্টিগ্রেশন করবো তখন চলক হচ্ছে থিটা, কেন ওই থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, ফলে এখানে ইন্টিগ্রেশনে থিটা আসবে।
ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে একটা চলক আসে, তো 1কে ইন্টিগ্রেশন করতেছি, তো 1-এর সাথে একটা চলক আসবে, প্লাস এখানে যখন ইন্টিগ্রেশন করবো তখন 1/2 যেমন আছে তেমন থাকবে। এই যে নিচে 2 আছে না, এই নিচে 2টাকে যেমন আছে তেমন থাকবে 1/2। আর উপরে ইন্টিগ্রেশন হবে, উপরে 1কে ইন্টিগ্রেশন করলে হবে থিটা, প্লাস cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে sin 2 থিটা ডিভাইড বাই 2। আর এটার আপার লিমিট লোয়ার লিমিট যেমন আছে তেমন বসে যাবে 0 থেকে π/2। তাহলে কি করলাম একটু কষ্ট করে দেখো, আবার 1কে ইন্টিগ্রেশন করতেছি, যেহেতু প্লাস চিহ্ন আছে তো 1কে আমি আলাদা ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে আমি পাচ্ছি চলক। আর এখানে আমি ইন্টিগ্রেশন করার সময় এই নিচে যে 2 আছে সেই নিচে 2টাকে আমি আলাদা করে ফেলছি, আর বাকি কি আছে 1 + cos 2 থিটা। ওই 1কে যখন ওই 1 + cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করতে গিয়ে 1কে ইন্টিগ্রেশন করলে আবার চলক আসবে, cos 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা ডিভাইড বাই থিটা সহগ যেটা সেটা নিচে বসবে, ইকুয়াল টু এই পাশে যা আছে -√μ ডিভাইড বাই a t, এরকম আসতেছে। ওকে, যথেষ্ট কঠিন অবস্থা, আমার নিজের আর ভালো লাগতেছে না অঙ্কটা করতে, কিন্তু কিচ্ছু করার নেই, শেষ তো করতেই হবে। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পালা। তাহলে আমরা এখানে পাচ্ছি বা -π/2 যেমন আছে তেমন থাক, প্লাস এখানে v ডিভাইড বাই 4μ যেমন আছে তেমন থাক, আর এখানে থিটার জায়গায় আমরা এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। 0 বসালে সব 0 হয়ে যাবে, তো আপার লিমিট বসালেই চলবে। π/2 যদি এখানে বসে তাহলে আমরা পাবো π/2 প্লাস হাফ, এখানেও থিটার জায়গায় আমরা π/2 বসালে পাবো π/2, আর সাইন প্লাস সাইন, একটু খেয়াল করো এই থিটার জায়গায় যদি আমি π/2 বসাই তো 2 কাটা গিয়ে খালি সাইন পাই হবে, আর সাইন পাই এর মান হচ্ছে 0, আর মাইনাস লোয়ার লিমিট পুরোটাই 0 হবে। লোয়ার লিমিট পুরো 0 হবে কেন? কারণ 0 যদি এখানে বসে 0 হবে, 0 যদি এখানে বসে 0 হবে, 0 যদি এখানে বসে সাইন 0 = 0, সব 0 হবে, ইকুয়াল টু এ পাশে -√μ ডিভাইড বাই a t, এটা যেমন আছে তেমন থাক। এবার আমাদের এখান থেকে যোগ বিয়োগ করে আনসারটা বের করে আনার পালা। তাহলে এখানে যোগ বিয়োগ করে আনসারটা কি আসতেছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে -π/2 যেমন আছে তেমন থাকবে, -π/2 বাইরে যেমন আছে তেমন থাক, প্লাস এখানে দেখতে পাচ্ছি হিসেব নিকেশ হবে। দেখো এখানে আছে π/4 গুণ হলে π/4 আর π/2, আমরা একটু হিসাব করি, π/2 আর π/4 যোগ হলে আসলে কত হয়? লসাগু করলে 4 হবে, 2 দিয়ে কাটলে 2, 2π প্লাস π, তাহলে 3π/4 আমরা যেটা পাচ্ছি, হ্যাঁ 3π/4। তাহলে এখানে পাচ্ছি v ডিভাইডেড বাই 4μ ইন্টু 3π/4। তাহলে এটা যদি একসাথে গুণটুন করে ফেলি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে 3πv আর নিচে পাচ্ছি 16μ, 3πv আর নিচে পাচ্ছি 16μ। আশা করা যায় এই ধরনের হবে, 3πv 16μ এরকম হবে। ওকে, কি আর করা, যা হয়। তাহলে ইকুয়াল টু এত পাচ্ছি। এখানে আমরা তাহলে কি পাচ্ছি একটু সুন্দর করে লিখে নিই। এখানে পাচ্ছি 3πv, উপরে পাচ্ছি 3πv আর নিচে পাচ্ছি 4×4 = 16। দেখি 4×4 = 16 হবে আসলে, বাইরে তো 4 ছিল, তাহলে 4×4 = 16, কিচ্ছু করার নেই, 16μ। জানি না কোথায় ভুল করছি কিনা, 16μ। ভুল করলে তোমাদেরকে দায়িত্ব দিতে হবে। মাইনাস ইকুয়াল টু এত, তো আমি টি ইকুয়াল টু বের করবো এখান থেকে, যে কোনো মূল্যে এতক্ষণ কষ্ট করছি শুধুমাত্র টি ইকুয়াল টু বের করার জন্য। তাহলে টিকে রেখে বাকিগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো, উপরে নিচে এদিক সেদিক করে ফেলবো। এখানে আবার π/2 একটা দেখা যাচ্ছে, এই π/2কে থাক, আমি টি বের করে ফেলবো। এই টি ইকুয়াল টু বের করার জন্য আমরা কি করব, বা এটা যেমন আছে তেমন থাক, -π/2 প্লাস 3πv ডিভাইড বাই 16μ। কোনো কারণে এখানে 16টা কি বাদ যাবে? না, ঠিক আছে, সব ঠিক আছে, আশা করা যায় সব ঠিক আছে। আর এটার সাথে এই যে টি এর সাথে যেটা গুণ আছে, টি এর সাথে যে জিনিসটা গুণ আছে সেটা এখানে উল্টা হয়ে বসবে, তাহলে এটা উল্টে যাবে, কারণ সমান চিহ্ন এই পাশে ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। তাহলে এই পাশে যেটা বসবে সেটা হচ্ছে -√a/μ, -√a/μ বা এত। তাহলে এখন আমি যদি মাইনাসটাকে ভিতরে গুণ করে দিই তাহলে কি হবে দেখো, এই মাইনাস যদি ভিতরে গুণ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস, আর ইকুয়াল টু হবে শুধু টি, কারণ টি এর সাথে যারা ছিল তাদের সবাইকে এখানে নিয়ে আসছি। আর এই একটা টাইম পাইছি। এখন এই টাইমটা কোথাকার খেয়াল করো, এই টাইমটা হচ্ছে এখানকার টাইম। এই যে এটা হচ্ছে মূল বিন্দু যেটা ও, আর এটা হচ্ছে একটা বিন্দু যেটা হচ্ছে এ দূরত্বে, এই দূরত্ব হচ্ছে এ দূরত্বে। আর এই আমরা এখানে যে ইন্টিগ্রেশনটা করছি সেই ইন্টিগ্রেশনটা কোথায় কোথায় করছি, এই x = a দূরত্ব থেকে x = 0 পয়েন্টে ইন্টিগ্রেশনটা করছি। অর্থাৎ এখানে যে টিটা বেরিয়ে আসছে সেই টিটা হচ্ছে এই এখান থেকে একটুকের টাইম, কোত্থেকে, এই বিন্দু থেকে মূল বিন্দুতে আসার টাইম। কিন্তু আমাদের তো পর্যায়কাল বের করতে হবে। পর্যায়কাল বের করতে হলে এই টাইমটা কয়বার পার হচ্ছে সেটা একটু দেখি।
কণাটার পর্যায়কাল তখনই হবে যখন কণাটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসবে, আবার এখান থেকে যাত্রা শুরু করে আবার একই দূরত্বে আসবে, অর্থাৎ এটা যত এই দূরত্বে আসবে একই রকম করে এখানেও এই দূরত্ব আরও আসবে। এটাকে আমি এই প্রাইম দিতে পারি, এটা এই দিতে পারি। তাহলে কণাটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসবে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসবে, তারপর আবার এখানে যাবে, আবার এখানে যাবে, অর্থাৎ আমি টাইম পাইছি এইটুকুর। তাহলে এটার পর্যায়কাল হবে এরকম 4টা টাইম, এই একটা, এই 2টা, আবার এই 3টা, আবার এই 4টা। এই দেখো এই একটা, এই 2টা, আবার এই 3টা, আবার এই 4টা। অর্থাৎ এখন আমি এই টাইমটার সাথে যদি 4 গুণ করে দিই তাহলে আমি পর্যায়কাল পেয়ে যাব। কিসের পর্যায়কাল পাবো? এই টোটাল ঘটনাটা যখন আমি এটা প্রয়োগ করছি তখনকার পর্যায়কাল পাবো। তাহলে আমরা বলবো সুতরাং পর্যায়কাল, এই পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি, T1 দ্বারা প্রকাশ করি। সুতরাং পর্যায়কাল T1, পর্যায়কালকে T1 যা ইচ্ছা তা দ্বারা প্রকাশ করতে পারি, তার T1 দ্বারা প্রকাশ করি। ওকে, সুতরাং পর্যায়কাল T1 ইকুয়াল টু হবে 4T, মানে এই টাইম যেটা তার সাথে 4 গুণ। ওকে, তাহলে বের করে নিই। 4Tর মান হবে √A/μ ইন্টু π/2 মাইনাস 3πv ডিভাইডেড বাই 16μ, এত। ব্যাস, জাস্ট এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। এখন আমরা এটাকে যদি একটু কাটাছাটা করতে পারি, কিছু ছোটোখাটো করতে পারি তাহলে ভালো, আর যদি ছোটোখাটো করতে না পারি তাহলে এটুকু থাক। তাইলে আমাদেরকে কি বের করতে বলছে সেটা একটু খেয়াল করুন। আমাদের আনসারে এখন আমরা যাইতে পারি না, মাত্র পর্যায়কাল বের করছি। এবং আমরা এখন কখনের পর্যায়কাল বের করছি? তখন এই বলও কাজ করছে, এই বলও কাজ করছে। আমাদের ইকুয়েশনটা ছিল দোনো বল কাজ করার সময়। তো দোনো বল যখন কাজ করছে তখন আমরা পর্যায়কাল পাইছি এই বিশাল আনসারটা। দোনোটা বল যখন কাজ করছে তখন আমরা পর্যায়কাল পাইছি এই বিশাল অংশটা। ওকে, আমি একটু এই পর্যায়কালটাকে একটু মানুষ করার চেষ্টা করি, না করলে হচ্ছে না। 4√A ডিভাইডেড বাই √μ, আর এখানে π/2 কমন নিয়ে ফেলতে পারি। দেখো ওর কাছেও π/2 আছে, ওর কাছেও π/2 আছে, তো π/2 কমন নিয়ে ফেললে অসুবিধাটা কোথায়? তারপরে যদি এখানে π/2 কমন নিয়ে এখানে থাকবে 1, আর এখানে থাকবে 3v ডিভাইডেড বাই 8μ। ওকে, তাহলে এখন দেখো এই 2 আর 2 কাটা যাবে, 2 আর 4 কাটা যাবে, ফলে এখানে থাকবে 2 আর এ পাই, তাহলে আমরা এটাকে লিখবো 2π। ব্যাস, তাহলে 2π√A/μ 1 - 3v/8μ। এই দেখো 1 - 3v/8μ একটা পাইছি, কিন্তু 1 - 3v/8μ। কিন্তু আমাকে তো অনুপাত বের করতে বলছে। কিসের অনুপাত? এই দোনোটা বল যখন কাজ করে তখনের পর্যায়কাল, আর যখন শুধু এই বলটা কাজ করে তখনের পর্যায়কাল, এই দুই পর্যায়কালের অনুপাত বের করতে বলছে। প্রশ্নটা আরেকবার পড়ি। বলছে কি, যদি একটি ক্ষুদ্র বিশৃঙ্খল বল এত প্রয়োগ করাতে বিস্তার অপরিবর্তিত থাকে তবে দেখাও যে দোলনকাল এত অনুপাতে কমে যাবে। তো এত অনুপাতে কমে যাবে এর মানে কি? অর্থাৎ আগে যে দোলনকাল ছিল আর এই বিশৃঙ্খল বলটা প্রয়োগ করার পর যে দোলনকাল আসবে সেই দুই দোলনকালের মধ্যে এই অনুপাত চেঞ্জ হয়ে যাবে, এই অনুপাতে আমরা কম দোলনকাল পাবো। ওকে, তো এখন আমি তো বের করছি একটা দোলনকাল, কিন্তু এখন আমাকে এটার জন্য একটা দোলনকাল বের করতে হবে। অর্থাৎ এখন আমাকে আরেকটা দোলনকাল বের করতে হবে, যে দোলনকালটা হচ্ছে এই বলটা প্রয়োগ করার আগের দোলনকাল। ওকে, তাহলে আমরা এটার জন্য কিভাবে বলবো? যে বল প্রয়োগের পূর্বে আমরা বলবো যে বিশৃঙ্খল, প্রথমে আমরা বলছিলাম যে বিশৃঙ্খল বল প্রয়োগ করার পরে গতির সমীকরণ, আর এখন আমরা বলবো বিশৃঙ্খল বল প্রয়োগের পূর্বে গতির সমীকরণ হবে, এটা নিশ্চয়ই তোমরা বুঝবা, খুবই সহজ। বিশৃঙ্খল বল প্রয়োগের পূর্বে গতির সমীকরণ হবে F ইকুয়াল টু মাইনাস এই বলটা μx ডিভাইড বাই a, F ইকুয়াল টু মাইনাস μx ডিভাইড বাই a। এখন তুমি বলবা F ইকুয়াল টু মাইনাস μx ডিভাইড বাই a কেন? তুমি যদি এখানে বড় হাতের F দাও তা এখানে একটা m ইউজ করতে হবে। ওকে, কারণ এই বলই তো প্রয়োগ করছে, এই বলের কারণেই তো সে স্পন্দিত হচ্ছে, অন্য কোনো বল তো সেখানে কাজ করতেছে না। ফলে এই বলটাই হবে আমাদের প্রযুক্ত বলের সমান, এবং এটার কারণে সে সরল সন্ধিত গতিতে দুলতে থাকবে। আর সরল সন্ধিত গতিতে দুলতে থাকলে তার দূরত্বের সাথে বেগের তারতম্য থাকে, যে দূরত্ব কমে গেলে দূরত্ব বাড়তে থাকে, বেগ বাড়তে থাকে, ফলে আমরা নেগেটিভ চিহ্ন দিই। ওকে, তো আমি এটা এফকে যখন এইখানে যখন এফকে আমি mf লিখতে পারবো, ফলে mm কাটা যাবে, ফলে আমরা এখানে পাবো f। এই এফকে আমরা পরে d²/dx² লিখতে পারবো, সরি ভুল লিখছি, d²x/dt² লিখতে পারবো। এগুলো আমরা দেখাইছি অনেকবার। তাহলে দেখো এই গতির সমীকরণের দিকে তাকাও, এখানে আমরা দেখতে পাচ্ছি d²x/dt² মাইনাস মিউ ইকুয়াল টু মাইনাস μx ডিভাইড বাই a। এটার জন্য পর্যায়কাল আমরা ডাইরেক্ট বের করতে পারবো। তাহলে আমরা এটার জন্য ডাইরেক্ট পর্যায়কাল বের করব, যে গতি সমীকরণে হবে এত, এবং
এক্ষেত্রে পর্যায়কাল হবে টি ইকুয়াল টু, একটু খেয়াল করো, এক্ষেত্রে পর্যায়কাল হবে টি ইকুয়াল টু, আমি এই জায়গাটা একটু মুছে তোমাদেরকে একটা জিনিস বুঝাই, আমি এটাও মুছে ফেলি, একটু মুছি, এটা লাগবে না আমার, শুধুমাত্র এই জিনিসটা থাকলে চলবে। তাহলে দেখো আমি কি বলতে যাচ্ছি, ধরো তোমার গতির সমীকরণ আসছে এরকম, ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, এরকম সমীকরণ তোমার আগে আসছিল, আমি দেখাইছিলাম একটা লেকচার, আমি এটার ব্যাখ্যাও দিছিলাম, মানে বুঝাইছিলাম। তো এটার জন্য পর্যায়কালের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 2π/√μ। কি বলছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স এর জন্য পর্যায়কালের সূত্র হচ্ছে 2π/√μ। অর্থাৎ এই মিউটা কোথেকে আসছে, এই মাইনাস এবং এক্স এর মাঝখানে যে ধ্রুবকটা আছে, মাইনাস এবং এক্স এর মাঝখানে যে ধ্রুবকটা আছে এই রুটের ভিতরে সেটাই বসবে। তো এখন তুমি গতির যে সমীকরণ পাইছো সেই সমীকরণ অনেকটা দেখতে ওর মতো, শুধুমাত্র একটাই চেঞ্জ, এক্স এবং মাইনাসের মাঝখানে ধ্রুবক আছে যে μ/a। তাহলে যখন মিউ ছিল তখন 2π/√μ লিখে দিছো, আর যখন এটা হবে তখন বুঝতেই পারতেছো 2π/√μ/a হবে। তাহলে এখানে মিউ ছিল বলে মিউ বসাই দিছি, আর এখানে μ/a ছিল বলে μ/a বসাই দিছি। তো দেখো এখানে আমরা যে সুবিধাটা পাচ্ছি, এই বলটা যখন প্রয়োগ করছিলাম, এই বিশৃঙ্খল বল যখন প্রয়োগ করছিলাম তখন কিন্তু সেই সুবিধা পাচ্ছিলাম না, কারণ সেখানে সিঙ্গেল এক্স ছিল না, সেখানে এক্স স্কোয়ার ছিল, এক্স কিউব ছিল, আমরা সিঙ্গেল এক্সের দেখাই পাচ্ছি না। কিন্তু এখানে দেখো আমরা সিঙ্গেল এক্স পাচ্ছি, এই সিঙ্গেল এক্স পাওয়ার কারণে সিঙ্গেল এক্স যখন হবে, মাইনাস যখন থাকবে, সব কিছু যখন ঠিকঠাক থাকবে, তখন আমরা এই জিনিসটা দিয়েই তার পর্যায়কালের সমীকরণ বের করে আনতে পারবো। তুমি যদি এটাকে এখন ডিফারেন্সিয়াল ওয়েতে, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ওয়েতে এটাকে যদি সূত্র প্রয়োগ করে তুমি ভেঙে চুরে তছনছ করে ফেলো, তাহলে তুমি আলটিমেটলি দেখবে যে পর্যায়কাল এটাই আসতেছে। অথবা তুমি যাই করো পর্যায়কাল এটা, তার চেয়ে ভালো এত চিন্তা না করি, এই ধরনের ইকুয়েশন আসলে আমরা পর্যায়কালের সূত্র লিখি 2π/√μ। তাহলে ওই একই ইকুয়েশন জাস্ট মিউর জায়গায় যখন μ/a আছে তখন 2π/√μ/a বসে যাবে, আর কিচ্ছু না। তাহলে এখন এটার থেকে আমরা আনসার বের করতে পারি এভাবে, 2π তার জায়গায় থাক, এটা উল্টে যাবে পাশে, তাহলে এটা উল্টে গেলে কি হবে, √a চলে যাবে উপরে, মিউ চলে যাবে নিচে। তাহলে এই পর্যায়কাল হচ্ছে বিশৃঙ্খল বল প্রয়োগ করার আগের পর্যায়কাল, আর এই পর্যায়কাল হচ্ছে বিশৃঙ্খল বল প্রয়োগ করার পরের পর্যায়কাল। তো এবার আমরা এটাকে অনুপাত করব, যে বিশৃঙ্খল বল প্রয়োগ করার আগের পর্যায়কাল আর পরের পর্যায়কালকে অনুপাত করে দিলেই আমরা আনসারটা পেয়ে যাব। তো আমরা একটু দেখবো যে আসলে অনুপাতটা এটা আসে কিনা, আমি এগুলো মুছে ফেলি এই জায়গায়। তাহলে আমরা বলবো যে সুতরাং সরাসরি আমরা বলবো যে সুতরাং T1 অনুপাত T যদি আমরা বের করতে চাই, T1 অনুপাত T যদি আমরা বের করতে চাই, তাহলে T1 এর মানটা আগে লিখতে হবে। T1 এর মান কি, তাহলে 2π√a ডিভাইডেড বাই মিউ, a ডিভাইড বাই মিউ ইন্টু 1 মাইনাস 3v ডিভাইডেড বাই 8 মিউ, 1/3v ডিভাইড বাই 8 মিউ, আর অনুপাত দিতে হবে একটা, অনুপাত দিয়ে এটা লিখতে হবে 2π√, হচ্ছে a ডিভাইডেড বাই মিউ, a ডিভাইডেড বাই মিউ। ওকে, কি করলাম, দুই পর্যায়কালকে অনুপাত করলাম। ওরা বলছে যে দুই পর্যায়কালকে অনুপাত করলে এই অনুপাতে কমে যাবে, তো আমরা দেখি আসলে এই অনুপাতে কমে যায় কিনা। ইকুয়াল টু, দেখো অনুপাতের সিস্টেম হচ্ছে উভয় পক্ষকে একই জিনিস দিয়ে ভাগ দিয়ে দেওয়া যায়। উভয় পক্ষ হচ্ছে এই অনুপাতের আগের পক্ষ, অনুপাতের পরের পক্ষ, এবং তুমি খেয়াল করো এই অনুপাতের আগের পক্ষে 2π√a/μ আছে, পরের পক্ষেও 2π√a/μ আছে। তাহলে উভয় পক্ষকে 2π√a/μ দ্বারা ভাগ করে দিলে আমরা বাকি পাবো 1 মাইনাস 3v ডিভাইড বাই 8 মিউ, এই ভিটা কিন্তু বড় হাতের, আর এদিকে পাবো /1, কারণ এখানে যখন 2π√a/μ দ্বারা ভাগ করবো তখন এখানে আর কিছু থাকবে না, কিছু না থাকা মানে হচ্ছে 1 থাকা, এবং ওরা সেটাই বলছিল যে ওদের অনুপাত ঠিক এইরকমই হবে এবং এই অনুপাতেই তারা কমতে থাকবে, এবং আমরা আলটিমেটলি আনসারটা প্রমাণ করেই ফেললাম। ওকে, তাহলে দেখো এখানে মাঝখানে তোমার একটা প্লাস মাইনাসের একটা ব্যাপার থাকে, যেটা আমি প্রায় সময় মিস করি, প্রত্যেকটা লেকচারে মনে হয় মিস হয়েছে। তো তুমিও একটু পরীক্ষায় খেয়াল রাখবা যে আমার মিস হচ্ছে, মানে তোমাকে ওই জায়গায় সাবধান হইতে হবে যে তুমি প্লাস মাইনাসের ব্যাপারটা ঠিক করতেছো কিনা। ওখানে যদি তুমি একটা মাইনাসের গন্ডগোল করো তাহলে পুরো অঙ্কে মাইনাসের একটা গন্ডগোল সৃষ্টি হয়ে থাকবে এবং পুরো অঙ্কটা নষ্ট হয়ে যাবে। যে কারণে দেখো প্রশ্ন যেভাবে চাইছে সেভাবে হুবহু আনসার আসছে, যখন আমরা মাইনাস চিহ্নটা অ্যাপ্লাই করছি ওই মাইনাস চিহ্নটা কিন্তু অনেক কিছু চেঞ্জ করছে। ওকে, তাইলে আমরা দেখলাম যে আলটিমেটলি এই প্রশ্নের আনসার ওরা যা চাইছে তাই হয়েছে। অর্থাৎ আমরা যদি ওই ফালতু কি জানো যেটা বিশৃঙ্খল বলটা প্রয়োগ করি তাহলে পর্যায়কাল ঠিকই থাকবে,
অর্থাৎ পর্যায়কাল আগের মতোই থাকবে। ওরা বলছে পর্যায়কাল যদি আগের মতোই থাকে কিন্তু তার একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে, সরি ভুল বলছি, বিস্তার আগের মতো থাকবে। বিশৃঙ্খল বল প্রয়োগ করলে বিস্তার আগের মতোই থাকবে কিন্তু সে স্লো চলবে। তো আমি তো তোমাকে প্রথমেই বলছি যে তুমি যদি একটা সরল সন্ধিত কণার উপর বল প্রয়োগ করো তাহলে তার দুইটা ঘটনা ঘটতে পারে। ফার্স্টলি একদম কমনলি দুইটা ঘটনা ঘটতে, আরও বেশি ঘটতে পারে, তবে দুইটা বিষয় কমন ঘটবে। একটা হচ্ছে হয় বস্তুটার উপর বল প্রয়োগের কারণে তার বিস্তার কমে বা বেড়ে যাবে। ধরো আমি একটুক রাখছি, ধরো কণাটা যাচ্ছে আসতেছে, বিস্তার হচ্ছে একটুক, এখান থেকে একটুক বিস্তার, তো তুমি ওকে আরও ধাক্কা দিছো, যখন তুমি তাকে আরও ধাক্কা দিবা ফলে তার বিস্তার এখান থেকে সরে গিয়ে আরেকটু দূরে গিয়ে তারপরে আপ ডাউন করা শুরু করবে, অর্থাৎ বিস্তার আগের চেয়ে বেড়ে যাবে। আর যদি বিস্তার আগের চেয়ে বেড়ে না যায় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে পর্যায়কাল আগের চেয়ে কম হবে, অর্থাৎ সে স্লো ঘুরবে, স্লো আপ ডাউন করবে, স্লো মুভমেন্ট করবে, স্লোলি মুভমেন্ট করবে। অর্থাৎ বিস্তার চেঞ্জ করতে হলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, বিস্তার চেঞ্জ করতে হলে বেশি বল প্রয়োগ করতে হবে যাতে সে বিস্তার চেঞ্জ হয়ে যায়, অথবা তাকে থামাই দিতে হবে। শক্ত করে যদি একটা জায়গায় গিয়ে ও এখানে বিস্তার নিচ্ছে, আমি এখানে ধাম করে থামাই দিছি, ফলে সে এখান থেকে যাওয়াটা শুরু করবে, অর্থাৎ বিস্তার কমে যাবে। বিস্তার কমাতে বা বাড়াতে হলে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, কিন্তু আমি যদি সামান্য বল প্রয়োগ করি, বিস্তার না কমে মতো করে বল প্রয়োগ করি, তাহলে তার মধ্যে একটা প্রভাব আসবে, সেই প্রভাবটা হচ্ছে কণাটা আস্তে ঘুরবে। এখন তুমি বলবা যে বিস্তার কমে না যায় মতো করে বল কিভাবে প্রয়োগ করব? বিস্তার কমে না যায় মতো করে বল ওর উপর কিছু ভার বাড়িয়ে দিয়েই প্রয়োগ করা যায়। ধরো বস্তুটা এভাবে যাচ্ছে, তুমি করলা কি, ধরো এটা একটা চুম্বক যেটা এভাবে করে যাচ্ছে, ওকে, এভাবে করে যাচ্ছে, তুমি তার উপরে কি করলা, কিছু লোহার গুঁড়া ফেলে তার ওজন বাড়াই দিলা, খুব সামান্য ওজন বাড়াইছো, ফলে তার বিস্তার ঠিকই থাকবে কিন্তু সে এবার আস্তে আস্তে যাবে, কারণ তার ওজন একটু বেড়ে গেছে, মানে ভার বেড়ে গেছে, পদার্থের পরিমাণ বেড়ে গেছে, যার কারণে সে আস্তে আস্তে যাবে। জাস্ট এইটুকুই। তো এখন এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নটা আসলে প্রুফ করছি, তাহলে প্রশ্ন যা বলছে তা তো অটোমেটিকলি চলেই আসছে, তো এখানে আমাদের আর কথা বলার কিছুই নেই। তো একই রকম প্রশ্ন বই আরও একটা আছে, তোমরা একটু বই ঘাঁটলে হয়তো সেটা দেখতে পাবা, ঠিক এক্স্যাক্টলি একই রকম প্রশ্ন যেটা পরীক্ষায় আসছেও। ওকে, আমি আশা করবো যে সেটা তোমরা নিজেরা বই দেখেই সমাধান করে ফেলতে পারবে, সেটা আমাকে করাইতে হবে না, একদম একই, সব কিছুই একই। বাইনোমিয়াল উপপাদ্য সেখানেও অ্যাপ্লাই করতে হয়েছে, এখানে আমরা যেভাবে অ্যাপ্লাই করছি কোনো পার্থক্য নেই, এবং সেটাও ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2008 2011-তে আসছে। এই অঙ্কটা তোমরা নিজেরা করে রাখবা, আমি বলতেছি না এটা কীরকম, তোমরা বই খুঁজে পেয়ে যাবা আসলে। তো অঙ্কটা আমি করাই দিব না, এটা একদম সম্পূর্ণ তোমরা নিজেরা নিজের মতো করে বই থেকে দেখেই করে ফেলতে পারবে।